হ্যাঁ বেলি, বলো। আপনি কি ব্যস্ত? আমি কি বিরক্ত করলাম? না, বলো, কিছু বলবা? শুনুন না, মিনু অনেক জোর করছে বের হওয়ার জন্য। কোথায় যাবে সে আবার? জানি না, বলে ওইদিকে নাকি একটা পার্ক আছে। আবার বলে ঝালমুড়িও খাওয়াবে। ওর কাছে টাকা আছে? কি জানি। হ্যাঁ, পাশে একটা পার্ক আছে, মিনু ওইটার কথাই বলেছে। তা যাও না, ওর সাথে ঘুরে আসো। যাব। হ্যাঁ যাও, বেশি দূরে না, পাশে। আর বিকেল টাইম ঘরে বসে কি করবা? যাও ঘুরে এসো। আচ্ছা তাহলে রাখি। আচ্ছা, আমার আজকে দেরি হবে, 9টা 10টা বেজে যাবে, টেনশন নিও না, কেমন? হুম। ইরফান ফোন রেখে দিলে বেলি রেডি হয়ে মিনুর সাথে বের হয়। মিনু খুব খুশি আজকে। সে তার বেলির ভাবির সাথে বের হয়েছে আজকে। এটাই তার কাছে আনন্দের ছিল। হাঁটতে হাঁটতে তারা পার্কে চলে আসে। এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করে, আবার প্রেমিক প্রেমিকারাও আসে। বসে বসে গল্প করে তারা। প্রায় অনেকক্ষণ মিনু আর বেলি একটা বেঞ্চের উপর বসে বসে গল্প করছিল। একসময় মিনু বলে ওঠে, ভাবি ওই দেখেন ঝালমুড়ি খাইবেন নি? ধরো, টাকা নিয়ে যাও। এ কি লেগা? আমার দ্বারা আছে। এটা নাও। বাগো ভাবি, আপনি আমার বোন মানেন না? মানি তো। তাইলে আমি আইচা আপনারে খাওয়ামু। আচ্ছা যাও, নিয়ে আসো। বেলির কথায় মিনু দৌড়ে ঝালমুড়ি আনতে যায়। বেলি তখন খানিকটা একা হয়ে যায়। সামনে বাচ্চারা খেলাধুলা করছিল আর বেলিও তা দেখছিল। হঠাৎ করে কে যেন পেছন থেকে ডাক দেয় বেলিকে। সেই চিরচেনা কণ্ঠস্বর শুনে বিচলিত হয়ে বেলি পেছনে তাকিয়ে দাঁড়িয়ে যায়, আর ঠিক তখনই বেলির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। অবাক নয়নের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখতে থাকে বেলি। রাজু ভাই। বেলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। কতদিন পর রাজু তার সামনে দাঁড়িয়ে আছে। সেই চিরচেনা মুখ তার সামনে দাঁড়িয়ে আছে। আগের থেকে বেশ বদলে গেছে সে, চোখে চশমা পরে এখন। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে রাজুর দিকে, আর রাজু চেয়ে আছে তার সেই চিরচেনা কালচে ফুলের মুখের দিকে। কতটা বদলে গেছে মেয়েটা। দু চোখ বেয়ে নিজের অজান্তেই পানিগুলো গড়িয়ে পড়ে যায় বেলির। কেমন আছিস রে বিরিফুল? ভালো। আপনি? হ্যাঁ, ভালোই আছি। কেমন ভালো আছি দেখতেই তো পাচ্ছিস। চোখে পানি কেন? এই পানির কারণ কি আমি, নাকি হঠাৎ দেখা হয়ে যাওয়াটা? কোনটা? রাজুর কোনো কথার জবাবই বেলি দেয়নি। বেলির নীরবতা আর চোখের পানি বেলির বলতে না পারা কথাগুলো বলে দিচ্ছে। বেলির সাথে কথা বলতে ইচ্ছে করছিল রাজুর, তাই আবারও শুরু করে সে। অনেকদিন পর দেখলাম তোকে, এইদিকে কি মনে করে? আমি এখানে কিছুই চিনি না। মিনুর সাথে আসছিলাম। মিনুকে? আমাদের বাসাতেই থাকে। তোর জামাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। তুই সুখে আছিস তো? রাজুর ভেতর থেকে বেরিয়ে যাওয়া প্রতিটা কথাই বেলির অন্তরে গিয়ে লাগে। কি করতে যে সেখানে এসেছিল, তার কেনই যে রাজুর সাথে দেখা হয়ে গেল, এটা ভেবেই কষ্টে বুক ফাটে তার। সুখ নামক জিনিসটাই তো তার জীবনে ছিল না। সুখটা তার জীবনে হুট করে চলে আসে, তাই আর বেশি কিছু মুখে আসছে না তার। কি রে, বললি না তো? কি? সুখে আছিস তো? দেখে কি মনে হয়? বেলির কথা শুনে রাজুর সব কথাগুলো যেন থমকে যায়। তার মানে বেলি ভালোই আছে, খুব সুখে আছে। এরই মাঝে বেলি বলে ওঠে, আপনার কি খবর? বিয়ে শাদী করছেন? না, করেনি? ওহো, করে নিন। এভাবে আর কতদিন? করতে তো চেয়েছিলামই, পারলাম আর কই। রাজুর ইঙ্গিত বুঝতে বেলির সময় লাগেনি। মিনুটাও যে কেন আসছে না, তাড়াতাড়ি বাসায় যেতে পারলে ভালো হতো। দোয়া করি সুখে থাক, ভালো থাক। হুম। রাজু কেন যেন পেছনে ফিরে হাঁটা শুরু করে দেয়, আর একবারের জন্য বেলির দিকে তাকায়নি। হয়তো তারও বোঝা হয়ে গেছে যে তার কালচে ফুল এখন অন্যের হয়ে গেছে। এক বুক হাহাকার নিয়ে চলে যাওয়া রাজুর পথপানে চেয়ে আছে বেলি। এর পরপরই মিনু চলে আসে। বেলিকে দাঁড়িয়ে থাকতে দেখে মিনু তার ভ্রু কুঁচকে তাকায় বেলির দিকে। ও ভাবি, ভাবি, ও ভাবি। হুম। কি গো, এরম আটকায় উঠছেন কেন? কোথায় ছিলে এতক্ষণ? আর কোয়েন না, যেই ভিড় আসিল গো ভাবি। চলো বাসায় যাব। খাইবেন না? আমি এত কষ্ট করে আনলাম। খাবো, তবে বাসায় গিয়ে। বাসায় যাব এখন। ভাবি, আপনার শরীর ঠিক আছে নি? হ্যাঁ চলো। আচ্ছা চলেন।
অন্তরে তার কি ঝড় বইছে শুধু সেই জানে। কোনো রকম বাসায় পৌঁছে রুমে চলে যায় বেলি। প্রচন্ড রকম বুকে ব্যথা অনুভব হচ্ছে তার। দরজাটা লাগিয়ে পাশেই ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে বেলি। বুকটা ফেটে যাচ্ছে তার। পাগল পাগল লাগছিল নিজের কাছে। দৌড়ে গিয়ে বিছানায় পড়ে বেলি। বালিশ চেপে ধরে চাপা আর্তনাদ করে কাঁদতে থাকে বেলি। আজ কেন, হিয়া খোদা, আজ কেন আবার সে সামনে এলো? আসাটা কি খুব প্রয়োজন ছিল? আমি তো নিজেকে সেই কবেই গুছিয়ে নিয়েছিলাম। যেদিন ওনার ঘরে আসছিলাম সব তো মেনেই নিয়েছিলাম, তাহলে আজকে আবার কেন আল্লাহ? এই কোন খেলা খেলছেন আল্লাহ? আমি তো ওনাকে ভালোবাসি, তাহলে রাজু ভাই আবার কেন এলেন? আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি সব ভুলতে চাই, সবটাই ভুলতে চাই। বেলি কখন যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় সে নিজেও বুঝতে পারেনি। ইরফান প্রায় 15 মিনিট যাবৎ দরজা ধাক্কাচ্ছে। কোনো সারা শব্দ না পেয়ে আরো জোরে জোরে দরজা নক করে। মিনুও প্রায় কেঁদেই দিচ্ছে। এতক্ষণ যাবৎ ইরফান দরজা ধাক্কাচ্ছে, খোলার নামই নেই। ইরফানের কলিজাকে যেন ছুরি দিয়ে কোপাচ্ছিল মনে হচ্ছে। সে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। একমাত্র ভাড়া বাসা বলেই দরজাটা ভাঙতে পারেনি। বেলির কানে আচমকাই নিজের নামটা যাওয়ায় লাফ দিয়ে উঠে ঘুম থেকে খাট থেকে নেমে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় বেলি। বেলি দরজা খোলার সাথে সাথে ইরফান ভেতরে ঢুকে পড়ে রুমের মধ্যে। সাথে সাথে জড়িয়ে ধরে বেলিকে। চোখ থেকে অবিরাম পানি পড়ছে ইরফানের। বেলিকে এইভাবে জড়িয়ে ধরতে দেখে মিনু সেখান থেকে সরে যায়। আর বেলির তো প্রায় দম বন্ধ হয়ে আসছে। ইরফান অত্যন্ত শক্ত করে জড়িয়ে ধরে আছে তাকে। দরজা বন্ধ করেছো কেন তুমি? আমি সেই কতক্ষণ যাবো দরজায় নক করছি। কি হয়েছে তোমার? এই সময় তো কখনো ঘুমাওনি তুমি। একটু ছাড়েন, দম আটকে আসছে আমার। বেলির কথায় ইরফান বেলিকে হালকা করে দেয়। বেলির সামনে আজ যেন এক অন্য ইরফান দাঁড়িয়ে আছে, যার দুটো ভয়ার্থ চোখে শুধু বেলি নিজেকেই খুঁজে পায়। বেলিকে হারানোর ভয়টা কেন যেন তাকে খুব পোড়াচ্ছে। ইরফান পাগলের মতো বেলিকে চুমু খেতে থাকে, কপালে, গালে, হাতে, চোখে, কোথাও কমতে রাখেনি। যেন মনে হচ্ছিল তার সামনে একটা বাচ্চা শিশু দাঁড়িয়ে আছে। ইরফান বেলিকে আবারও জড়িয়ে নেয় নিজের মাঝে। বেলিকে পাগলের মতো আদর করে নিজের বুকে জড়িয়ে নেয় সে। কি হলো তোমার? কি হয়েছিল? কিছু না তো। আমি খুব ভয় পেয়েছিলাম। কেন, কি ভাবছিলেন মরে গেছে? বেলির মুখ থেকে মরা শব্দটা শুনে ইরফানের বুকে কামড় পড়ে যায়। বেলির মুখটার সাথে সাথে চেপে ধরে ইরফান। ঘড়ি এক থাপ্পড় হলো কিন্তু বেলি। কি সব বলো? আমি আমার জীবন থাকতেও তোমাকে হারাতে পারবো না। আর বারবার মরার কথা কেন বলো, যখন জানো যে এটা আমি শুনতে পারি না? বেলি ইরফানের কথা শুনছে আর ঘড়িতে দেখছে। রাত প্রায় 10টার বেশি বাজে। বেলির আজ কি হয়েছিল এতক্ষণ ঘুমিয়েছে সে? আর ইরফান এত ডাকার পরেও সে শুনতে পায়নি। রাতে খাবার পর দুজনেই শুয়ে আছে। ইরফানের আজ মনটা ভালো নেই, কেমন যেন ছটফট করছিল। আজ বিকেলে অ্যাডভোকেটের চেম্বারে রুবি এসেছিল। সেখানে দেখা হয় দুজনের। অবাক করার বিষয় ছিল, রুবি এমন ভাব করছিল যেন সে ইরফানকে চেনে না। অথচ এই রুবি ইরফানকে প্রেশার ক্রিয়েট করেছিল বিয়ে করার জন্য। রুবির সাথে রুবির বাবাও ছিলেন সেখানে। রুবি তার অ্যাডভোকেটকে জানিয়ে দিয়েছে সে উজ্জ্বল রিপোর্ট চায়, সাথে কাবিনের সব টাকা। ওদের বিয়ের সময় ইরফান প্রায় 10 লাখ টাকা কাবিন করেছিল, যার মধ্যে প্রায় 3 লাখ টাকা ইরফান বিয়ের দিনই উসুল করে দিয়েছিল। রইল বাকি 7 লাখ টাকা, তা ইরফান তাকে নগদ দিবে বলেছে। আজ পেপারে সাইন করতে রুবির হাত কাঁপেনি, বরং তাকে খুশিই লাগছিল। ইরফানের নিজেকেও হালকা লাগছে আজ। হয়তো 2 মাস পরে একেবারেই ডিভোর্স হয়ে যাবে তাদের। রুবি শুধু লাস্ট কিছু কথা বলে গিয়েছিল, যা ইরফানের বুকের মধ্যে তুফান শুরু করে দিয়েছে সে বিকাল থেকেই, যখন রুবি তাকে বলেছিল, মিস্টার মাহমুদ, আমার এক্স হাজবেন্ডের আমার টাকাটা পায়ে পায়ে বুঝে নিতে চাই আমি। পেয়ে যাবে। আর হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াচ, বেলিও তোমার জীবনে থাকবে না। রুবি, ডোন্ট শাউট, বেলি নামক কাটা আপনা আপনি ঝরে যাবে, শুধু মিলিয়ে নিও। তোমার সুখের ঘরে অতি শীঘ্রই গ্রহণ লাগবে, অভিশাপ দিলাম। রুবি। রুবি হাসতে হাসতে বেরিয়ে যায়। তবে রুবির পক্ষ থেকে রুবির বাবা তার কাছে ক্ষমা চেয়ে নেয়। ভদ্রলোকও মেয়েকে নিয়ে ফেসে গেছে, তাই তো আজ বেলিকে এইভাবে দরজার উপরে দেখে তার কলিজায় পানি ছিল না। ইরফান হুট করে বেলির দিকে ঘুরে যায়। বেলি তখন ঘুমাচ্ছিল। বেলিকে খুব শান্ত দেখাচ্ছিল। ইরফান তার হাতটা দিয়ে বেলির গাল স্পর্শ করে। আমি তোকে হারাতে পারবো না কখনো, কখনো এটা। তবুও কেন জানি রুবির বলে যাওয়া কথাগুলো শুনে খুব ভয় লাগছে। এই প্রথম আমি খুব ভয় পাচ্ছি রে বেলি।
তুই আমার হৃদয়ের মাঝে থাকা সেই ছোট্ট পাখি, যাকে আমি আমার অন্তিম নিঃশ্বাস অব্দি আগলে রাখতে চাই। তবুও কেন জানি বুকটা বারবার কেঁপে ওঠে। আমি তোকে হারাতে পারবো না তো। ইরফানের মন বলছে এসব, কিন্তু চোখ বলছে অন্য কিছু। আমি ভালোবাসি রে বেলি, তোকে অনেক ভালোবাসি। সুখময় মুহূর্তগুলো অতিবাহিত হতে বেশি সময় লাগে না। আল্লাপাক হয়তো এই নিয়মগুলো এইভাবেই করে দিয়েছেন। যেমন বিপদের রাত অনেক দীর্ঘ হয়, সেই রাতের ঘুটঘুটে কালো অন্ধকার যেন প্রকৃতিকে গ্রাস করে দেয়। কিন্তু রাত যতই গভীর হোক না কেন, কোনো এক সময় না সময় ভোরের আলো তো ফুটে ওঠেই। ঠিক তেমনটা এখানে। বেলির দুঃখের দিনগুলো আজ দীর্ঘ হলেও এখন সুখের দিনগুলো অনায়াসই পার হয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় 2 মাস পেরিয়ে গেল। ইরফান আর রুবির মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। তাদের দুজনের মধ্যে এখন আর কোনো রকম যোগাযোগ নেই, কিন্তু তবুও কোথাও যেন ইরফানের মনে শান্তি নেই। কিছু একটা যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে প্রতিনিয়ত। বেলির ব্যাপারে সে খুবই পজিটিভ, যেন বেলিকে সে চোখে হারায়। বেলির শরীরের একটু আঘাত যেন তার কলিজাকে ছিন্ন ভিন্ন করে দেয়। বেলি মাঝে মাঝে বুঝে উঠতে পারে না এটা ইরফানের ভালোবাসা নাকি পাগলামি। না হয় কোনো পুরুষ কোনো নারীকে এতটা ভালোবাসতে পারে? যে পুরুষ আগে দিনরাত তার স্ত্রীকে মারধর করতো, আজ সেই পুরুষ সেই স্ত্রীকেই চোখে হারায়। এতটাই চোখে হারায় যে রাতের মিলনেও বেলির মুখের উফ শব্দটা তার সমস্ত ইন্দ্রিয়কে স্তব্ধ করে দিতে বাধ্য করে। সে ভালোবাসে তার বেলি ফুলকে। বেলিও এখন অনেকটাই স্বাভাবিক, অস্বাভাবিক থাকারও কোনো কারণ নেই। বেলিও যে ভালোবাসে তার বরকে, কোনো শর্ত ছাড়াই ভালোবাসে সে তার বরকে। জীবনের গল্পগুলো যদিও ছবির মতো হয় না, আবার অনেক সময় ছবিকেও হার মানিয়ে দেয়। ইরফান বেলিকে আবারও পড়াশোনা শুরু করতে পারে। সে নিজের করা ভুলগুলো শুধরে নিয়েছে অনেকটাই। এবার বেলিকে পড়াশোনাও করাতে চায় সে। বেলি, হুম। তুমি কেন মানছো না? কি মানছি না? এই যে পড়াশোনা করতে চাইছো না কেন? এখন আর ভালো লাগে না এসব। তুমি তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিলে। যা বন্ধ হয়ে গেছে তা শুরু করতে চাই না। এটা কিন্তু ঠিক না। আমি এভাবেই ভালো আছি, এসব আর টানবেন না। আমি বুঝলাম না যে তোমার সমস্যাটা কোথায়। ঘুমিয়ে পড়ুন, অনেক রাত তো হলো। বেলি এইসব বিষয় কোনো কথাই বলতে চায় না, তাই সবটাই এড়িয়ে যায়। বেলির কেন জানি না পড়াশোনায় অনীহা চলে আসছে। গ্রাম থেকে ইরফানের বাবা এসেছে। আজ প্রায় অনেক দিন পর তিনি এলেন এই শহরে। জমি নিয়ে কিছু কাজ ছিল, আবার ছেলের বউকেও দেখার ইচ্ছে ছিল, তাই দুটো কাজই সম্পন্ন করেছেন তিনি। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। রুবির বিদায় হওয়া আর তারপর পরে ইরফানের বাবা তার বাসায় আসা, সবকিছু একটা গোলক ধাঁধা। রাতে খাবার পর বেলিকে আর বাবাকে নিয়ে ড্রয়িং রুমে বসে ইরফান। আজকে ইরফান কিছু কথা বলতে চায় তার বাবাকে। তার অতীতের কৃতকর্মের জন্য সে আজ অনুতপ্ত। সে যেমন বেলির কাছে অপরাধী, তেমন সে তার বাবার কাছে অপরাধী। ওই দিক থেকে দেখতে গেলে সে তার বাবার কাছে আরো বেশি অপরাধী, কারণ সে তার পিতার সুপুত্র হয়ে উঠতে পারেনি। নিজের করা কৃতকর্মের জন্য হয়তো আখিরাতে তার পিতাকেও হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই আগেই সে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিতে চায় তার বাবার কাছ থেকে। ইরফান তার বাবার সামনে মাথা নিচু করে বসে। মিনুও পাশে দাঁড়িয়ে আছে। বেলি মাথায় ওড়না পরে ইরফানের বাবার পাশে বসা, তার মাথা নিচু হয়ে আছে। বেলির মনে ঠিক খবর হয়ে গেছে ইরফান কি বলবে তার বাবাকে। বেলি শুধু ভয় পাচ্ছে, এটা ভেবেই ভয় পাচ্ছে যখন তার শ্বশুর এসব শুনবেন তখন কি হবে। এদিকে রহমান আলী মানে ইরফানের বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। তার মন তাকে জানান দিয়েছে যে তার ছেলে হয়তো কোনো অপরাধ করেছে, যার জন্য তার নজর আজ নিচু হয়ে আছে। ইরফান, নজর নিচে কেন? কিছু একটা শোনার জন্যই তো আমাকে এখানে বসানো হয়েছে। সেটা কি? ইরফান, বৌমা, কি হয়েছে? দুজনেই চুপচাপ কেন? ইরফানের মুখ থেকে কথা বের হচ্ছে না, অন্যদিকে ভয়ে বেলির চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। ইরফানের স্তব্ধতা যেন অনেক কিছু ইঙ্গিত করছিল। তবুও রহমান আলী আবার প্রশ্ন করেন, ইরফান, কি হয়েছে? বহু কষ্টে নিজেকে শক্ত করে মুখ দিয়ে কথা বের করে ইরফান। বাবা, আমি কয়েকটা কথা বলবো, আপনাকে শুনতে হবে। হ্যাঁ, শুনতেই তো আছি। বাবা কিছু অপরাধ করছি যার কখনো ক্ষমা হয় না। জানি না এই মেয়েটা কিভাবে আমায় ক্ষমা করে দিয়েছে। আঙুল তুলে বেলিকে উদ্দেশ্য করে ইরফান কথাগুলো বলে। বেলির চোখে তখন পানি।
মিনুও পাশে দাঁড়িয়ে কেঁদে দেয়। কারণ মিনুর সামনে তখন তার রাগী ইরফান ভাই ছিল না, তার সামনে তখন একজন অনুতপ্ত নিঃস্ব অসহায় পুরুষ বসেছিলেন, যার মুখটা দেখলেই যে কারোরই মায়া হয়ে যাবে। তার থেকেও বড় ভয়টা হচ্ছে সে তার বেলি ভাবির কাছে শুনেছিল রহমান সাহেব অনেক রাগী মানুষ। কারোরই জানা নেই এসব শোনার কি রিয়াকশন হবে। এসবের মাঝে রহমান আলী আবারও বলে ওঠে, কি এমন অপরাধ করেছো তুমি? বলছি বাবা। তারপর বেলিকে ঢাকা নিয়ে আসার পর থেকে রুবিকে ডিভোর্স দেওয়ার দিন পর্যন্ত সমস্ত কিছু বলে দেয় ইরফান তার বাবাকে। এমনকি বেলিকে মারধরের বিষয়টাও বলে দেয় সীতার বাবাকে। ইরফানের বাবা তার ছেলের কথা শুনে স্তব্ধ, ওনার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। রাগ কিনা জানা নেই, কিন্তু কিছু দুঃখে ওনার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। বেলিও চাপা কান্নায় ব্যস্ত। মিনুও মুখে হাত দিয়ে নীরবে কেঁদে যাচ্ছে। ইরফানের কথা না বলাই ভালো, কারণ সে তখন তার বাবার পায়ে ধরে নিজের দোষগুলো বর্ণনা করছিল, তার কাজ ছিল। ইরফান তখন মিনুকে শো করে বললেন, বাবা আমার সব অত্যাচারের সাক্ষী ছিল এই মিনু। আমি বেলিকে মেরে আত্মহত্যা করে রেখে দিতাম, এই মিনুই ওকে সামনে দিয়েছে। মিনু অনেক রাগ আমার প্রতি, হয়তো অনেক বকা বাধ্য করেছে আমাকে। মিনু এসব শুনছিল আর চোখের পানি ফেলছে। রহমান আলী শুধু নিচের দিকে চেয়ে আছে। তারপর ইরফান আবারও বলে, বাবা আমি অনেক অপরাধ করেছি, হয়তো এই অপরাধে ক্ষমা হয় না। আমি আপনার সুপুত্র হতে পারিনি বাবা, আপনার আদর্শে নিজেকে গড়ে তুলতে পারিনি বাবা, আমায় ক্ষমা করে দিন বাবা। ইরফানের কথায় রহমান আলী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিলেন। তারপর দু হাত এক করে বেলির দিকে এগিয়ে আসলেন। তখন কেন জানেন ওনারই নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। মা গো, আমি ভুল করেছি গো মা। আমি বুঝতে পারি নাই যে আমার কথার দাম রাখতে গিয়ে এক এতিমকে এক নরপিশাচের হাতে তুলে দিয়েছি। আমায় মাফ কর মা। নিজের বাবার মুখ থেকে এই কথাটা শুনে ইরফানের কলিজাটা যেন ফেটে যাচ্ছিল। বেরিয়েও ডুকরে কেঁদে দেয়। ইরফান তখন তার বাবার পা জোড়া আরো শক্ত করে জড়িয়ে ধরে। তখন রহমান আলী পা ঝাড়া দিয়ে ওঠে, খবরদার, তোমার ওই পাপী হাতে আমার পা ধরো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার শরীর তুমি অপবিত্র করো না। বাবা? কে বাবা? কিসের বাবা? আমার কোনো ছেলে নেই। বাবা? রহমান আলী তখন বেলিকে বলতে শুরু করে, তুই আমার কাছে চলে গেলি না কেন রে মা? তোকে কে বলেছে এই পশুর কাছে থাকতে? আমরা দুইজনে এক বাড়িতে থাকতাম। আর ওই মেয়ে কেন তালাক দিল? তুই কেন দিলি না মা? তুই কেন দিলি না? কেন এই পশুর কপালে লাথি মায়েরা আমার কাছে আসলি না রে মা? রহমান আলীর কথায় বেলি অবাক হয়ে যায়। বাবা আপনি এসব কি বলেন? রহমান আলী একদম ভেঙে পড়েছেন। তার নিজের ছেলে এত জঘন্য অপরাধ করতে পারবে তা ওনার জানা ছিল না। চোখের পানি মুছে ছেলের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমার মায়ের কাছে কথা দিয়েছিলাম, সেই কথা আমি রাখতে পারিনি। তুমি মানুষ হলে না, তুমি অমানুষই রয়ে গেলে। তোমার মায়ের শরীরের আমি কখনো ফুলের টোকাও লাগাইনি, আর সেই তুমি আমার ছেলে হয়ে এই ফুলের মতো এতিম মেয়েটাকে মারছ। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি হাসুরের ময়দানে এই নিষ্পাপ মেয়ের বাবার কাছে কি জবাব দেব? তখন তিনি বেলিকে আবারও বললেন, মারে, এর কপালে লাথি মারলি না কেন রে মা? শ্বশুরের কথায় বেলি তখন একটা কথাই বলে, যে নিজ কর্মে অনুতপ্ত তাকে কিভাবে দূরে ঠেলে দিব বাবা? সে আমার সবকিছু বাবা, আমি পারি নাই বাবা। সময়ের সাথে সাথে পুরনো ক্ষতগুলো মিশে যায়, কিন্তু সেই ক্ষতের যন্ত্রণার রেশটুকু যেতে যেতেও থেকে যায়। বেলি সব ভুলে ইরফানের সাথে সেইভাবেই মিশে গেছে, যেভাবে চুম্বক লোহাকে আটকে রাখে। ইরফানের বাবা কয়েকবার বেলিকে নিয়ে যেতে চেয়েছিলেন, এমনকি তিনি এই কথাতেও উপনীত হয়েছেন যে তিনি শুধুমাত্র বেলিকে তার মেয়ে হিসেবে পরিচিত করবেন এবং ওনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তিনি বেলিকে দিয়ে দেবেন। তবে তার আগে গ্রামে বিচার সভা বসিয়ে সবাইকে সবকিছু জানিয়ে বেলির সাথে ইরফানের তালাক করিয়ে দিবেন। কারণ তিনি বেলির এই অবস্থার জন্য একমাত্র নিজেকে দায়ী করেন। একজন বাবা কতটা অসহায় হয়ে গেলে এমন সিদ্ধান্তে উপনীত হন তা সেই বাবাই জানেন। ইরফানের অপরাধ এতটাই বেশি ছিল যে রহমান আলী বেলির সামনে বলেছিলেন, দুনিয়াতে এত ভালো মানুষেরা মরে যায়, আল্লাহ পাক এর মতো দু একটা শয়তান এই দুনিয়াতে রেখে দিয়ে গেছে। শ্বশুরের কথা শুনে বেলির আত্মাটা কেঁপে ওঠে। বাবা কি বলেন আপনি এসব?
আপনি আমার বিধবা হওয়াটা দেখতে পারবেন তো বাবা? আর যেখানে আমি সব ভুলে গেছি, আপনিও ভুলে যান বাবা। আর সব থেকে বড় কথা বাবা, মানুষটা তার সব ভুল বুঝতে পারছে। যে মানুষ তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। বাবা, ক্ষমা করা মহৎ গুণ। ওকে ক্ষমা করে দিন বাবা। ছেলের বউয়ের কথা শুনে রহমান আলী অনেক অবাক। এ কেমন নারী যে কিনা এত কিছু সহ্য করার পরেও বলে ক্ষমা করে দেওয়ার কথা? তুই এই শয়তানটাকে ক্ষমা করে দিতে কিভাবে বলিস মা? বাবা, সে মানুষ, তাকে শয়তান বলবে না। আমার স্বামী সে বাবা। দেখলে তো ইরফান, যে তোমার সম্পর্কে সামান্য কটু কথা শুনতে পারে না, সেই মেয়েটাকে তুমি দিনের পর দিন এইভাবে এত বাজে ব্যবহার কিভাবে করছো তুমি? বাবার কথায় ইরফান আরো মাটিতে মিশে যাচ্ছে লজ্জায়। পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে দেখে বেলি তার শ্বশুরকে বুঝিয়ে শুনে অন্য রুমে পাঠিয়ে দেয়। আর ইরফান তখন রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। হাতের টুকটাক কাজ সেরে রুমে চলে আসে বেলি। এসে দেখে ইরফান শুয়ে আছে। বেলির মন বলছে ইরফান ভালো নেই। সে আজ তার বাবার কাছে সব স্বীকার তো করেই নিয়েছে, কিন্তু সেই সাথে সে ভীষণ লজ্জিত তার সব অপরাধের জন্য। তাই বেলি আর বাড়তি কোনো কথাতে যায়নি। চুপ করে লাইট অফ করে শুয়ে পড়ে ইরফানের পাশে। আজ ইরফান ওপাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। অন্যান্য দিন ইরফান তার দিকে মুখ করে ঘুমায়, কিন্তু আজ বিপরীত হলো। এই বিপরীত কারণ হয়তো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। জীবনে কিছু ঘটনা ঘটে যায় যার উপর সবার হাত থাকে না, তেমনি ইরফান আর বেলির জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটিও আপত্তিজনক। তবে আপত্তিজনক হলেও এটাই হয়তো নিয়তি ছিল, হয়তো এটাই তাদের দুজনার ভাগ্যে লেখা ছিল। আজ বেলির মনটা বড় কাতর হয়ে আছে। ইরফান যদি এইভাবে থাকে তাহলে সেদিন তার মন বড়ই বিচলিত থাকে। আজ বেলিও অপর পাশে মুখ করে শুয়ে আছে। বৈশাখীর ঝড় আজ বেলির অন্তরে বয়ে যাচ্ছে। রাতের মধ্যাংশে বেলি কিছু অনুভব করতে পারে। কেউ একজন তাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। বেলির পেছন দিকটা কেউ একজন জড়িয়ে ধরে আছে। হাতের স্পর্শ বলে দিচ্ছে এই হাতের ছোঁয়া অন্য কারো না, এই হাতের স্পর্শ তার বরের। ইরফান বেলিকে জড়িয়ে আছে। ইরফানের হাতটা সরিয়ে নিয়ে ইরফানের দিকে ঘুরে শোয়ে বেলি। শান্ত নয়নে ইরফান চেয়ে আছে বেলির দিকে। কি হয়েছে? কি দেখছেন? তোমাকে। ওইদিকে মুখ করে শুলেন কেন আজকে? ভালো লাগছিল না। শরীর খারাপ? হুম। তাহলে? আমি কি আসলেই শয়তান? মানুষ কখনো শয়তান হয় না। বাবা কি বললো শুনলা না? বাবা হয়তো কষ্ট পাইছে, তাই বলে ফেলছে। আপনি কষ্ট পাইন না। বেলিকে শোয়া অবস্থায় জড়িয়ে নেয় ইরফান। বেলিও ইরফানকে জড়িয়ে নেয়। বেলে ফুল কিভাবে পারিস রে তুই? কিভাবে পারি? এই যে এত উদার কিভাবে হোস? আমি উদার না, আমি পারি না কারোর সাথে খারাপ আচরণ করতে। আর আপনার সাথে তো একদমই না, কারণ আমি আপনাকে ভালোবাসি। কতটা বাসিস ভালো? অনেকটা। তাই না, আজকে মিশে যাই। মিশেই তো আছি আমি আপনার সাথে। আরো মিশতে হবে। তাহলে মিশিয়ে নিন। রাতের গভীরতায় দুজন মানুষের ভালোবাসাগুলো আরো গভীর হয়। কিছু রাগ, কিছু অভিমান, সবকিছু মিলিয়ে যায় একটু ভালোবাসার ছোঁয়ায়। বেলি, আরেকটা বেলি আসলে কি খুব বেশি ক্ষতি হবে? কাপড়বিহীন লজ্জা চোখে ইরফানের মুখের দিকে তাকায় বেলি। ইরফানের মুখ থেকে বেরিয়ে যাওয়া কথাটা শুনে বেলির কলিজাটা এক লহমায় শান্ত হয়ে যায়। কি হলো বল? আমাদের দুজনের মাঝে আরেকজন আসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? বেলি আর কিছু বলতে পারেনি সেই মুহূর্তে। শুধু দুই হাত দিয়ে ইরফানকে জড়িয়ে নেয় আর ইরফানের বুকে নিজের মুখ লুকিয়ে নেয়। সকালের দিকে বেলি নিজ হাতে সবকিছু করে। নাস্তা বানানোর কাজে ব্যস্ত সে। বেলির শ্বশুর আজ চলে যাবেন গ্রামে, ওনার জন্যও রান্না করতে হবে। এদিকে ইরফানেরও অফিস আছে, সব মিলিয়ে প্রচুর ব্যস্ত সে। সকালের নাস্তার ঝামেলা মিটিয়ে নিয়েছে বেলি। স্বামী এবং শ্বশুর উভয়ের জন্য নাস্তা রেডি করেছে, টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে বেলি। মিনুও হাতে হাতে সাহায্য করেছে বেলিকে। অন্যদিকে সকালে ইরফান রেডি হবে, তবে সে তার প্রয়োজনীয় জিনিস খুঁজে পাচ্ছে না। সেখানেও বেলিকে তলব করে সে। বেলি আবার রান্নাঘরের কাজ ফেলে দৌড় দেয় ইরফানের কাছে। সব মিলিয়ে ঘুড়ির মতো দৌড়তে হয় বেলিকে সকালের সময়টা। ইদানিং ইরফান বেলি ছাড়া কিচ্ছু বলছে না, বুঝতেও চায় না। সব কিছুতেই বেলিকে চাই। বেলি না হলেই তার চলেই না, অনেকটা ছোট বাচ্চাদের মতো। তেমনি ইরফানের বেলাতেও তাই হয়েছে।
ইরফানের ডাকে সে রুমে আসে। ডেকেছিলেন? জি, আপনি কোথায় থাকেন? আপাতত রান্নাঘরে ছিলাম। আমার ওয়ালেট কোথায়? ড্রয়ারে। আমার লাল ফাইলটা কোথায়? ড্রয়ারে? কালকে তো নিজেই রাখলেন। ও এইবার যাই? না না, টাইটা বেঁধে দিয়ে যাও। ইরফানের ছোট ছোট আবদারগুলো বেলিকে বড্ড বেশি বিরক্ত করে, তবু সে চুপ করে থাকে। বহু কষ্টের পর ইরফানের ভালোবাসা পেয়েছে সে, এই ভালোবাসা হারাতে চায় না সে। তাই লক্ষ্মী মেয়ের মতো ইরফানের সামনে দাঁড়িয়ে ইরফানের বুকের উপরে হাত উঠিয়ে ইরফানের টাই ঠিক করে দেয় বেলি। আর ইরফান মনেও হয় এই সুযোগটার অপেক্ষাতে ছিল। ঝট করেই তার কোমর জড়িয়ে ধরে। বেলি একটু নড়ে চড়ে উঠে ইরফানের এইভাবে ছোঁয়াতে। কি হলো, কারেন্টের শক খেল নাকি? এইভাবে কেঁপে উঠলা যে? আমি তো বুঝতে পারছি কি? আপনি এসব করার জন্যই আমায় দিয়ে টাই পাঠান। আবার হাসেন। হাসবো না তো কি করবো? কান্না করবো? বেহায়া। কি? আমি কি? বেহায়া। আর বেশরম। আর বেলাজ। সেটা আবার কি? যাদের লাজ লজ্জা নেই। হুপ, এবার তো ছাড়েন, নাস্তা করবেন কখন? চলেন। বাবা এসেছেন ডাইনিং এ? তখন তো দেখি নাই, এখন এসছেন কিনা জানিয়ে না। হুম। বেলি খেয়াল করে ইরফানের মুখটা মুহূর্তের মাঝেই কালো হয়ে যায়। ইরফানের নিশ্চয়ই কিছু মনে পড়ে গেছে, তাই হয়তো হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে। বেলি ইরফানের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? না তো, কিছু না তো। বাবার কথা মনে গেছে, তাই তো? না, তেমন কিছুই না। বাবা যা বলেছেন সেটা ভুলে যান। হয়তো তিনি মনের কষ্টে বলে ফেলেছেন। জানি আমি অপরাধ করেছি, আমি তাই তো শুনতে হয়েছে আমায়। হয়েছে তো বাদ দিন না, চলুন খেতে চলুন। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। নাস্তার টেবিলে এক পাশে রহমান আলী আর এক পাশে ইরফান বসে আছে। বেলিও পাশে বসা আছে ইরফানের। নাস্তার টেবিল শুধুই নীরবতা বিরাজ করছে ইরফানের নজরের দিকে। সে চোখ তুলে তাকাতে পারছে না তার বাবার দিকে, আর রহমান আলীও তাকায়নি ইরফানের দিকে। এক পর্যায়ে ইরফানকে উদ্দেশ্য করে রহমান আলী বলে ওঠে, আজকে নজর নিচু করতে হচ্ছে কেন তোমায়? বাবার কথা একদম চুপ হয়ে যায় ইরফান। তার মুখে কোনো কথা নেই, কাজই করছে সে। আমার কথা বলবে সে কিভাবে? রহমান আলী দম নিয়ে আবারও বলা শুরু করে দেয়, জীবনে এমন কিছু কাজ করতে হয় যেই কাজের জন্য মাথা উঁচু হয়। এমন কাজ করা উচিত নয় যেই কাজের জন্যে নিজের মাথা এবং নজর দুটোই নিচু হয়। তুমি আজকে যা করেছ তাতে তুমি যদি অনুতপ্ত হও তাহলে আলহামদুলিল্লাহ, আর না হলে কিছু করার নেই আমার। যেখানে বেলির মতো একটা মাটির দলারে তুমি এত কষ্ট দিচ্ছ, সেখানে তোমার থেকে আমি আর কি আশা করতে পারি? আমি রহমান আলী, যে লোকটা কামরঙ্গী চোরের সব বিচার করি, আজ সেই আমার ছেলে কিনা এত জঘন্য পাপ করেছে। তুমি বেঁচে গেছ এটা শহর বলে, এটা যদি গ্রাম হতো তাহলে তোমাকে সবাই জুতোর মালা পরিয়ে গ্রাম ছাড়া করত। রহমান আলীর কথাগুলো সোজা বুকে গিয়ে লাগে ইরফানের সাথে বেলিরও। বেলির নজর তৎক্ষণাৎ ইরফানের দিকে যায়। বেলি বেশ বুঝতে পারছে ইরফানের খাওয়া ভিতরে যাচ্ছে না। ইরফান হয়তো এখনই না খেয়ে উঠে যাবে, তাই বেলি তার শ্বশুরের কথার মাঝে কথা বলে ওঠে, বাবা খাওয়ার সময় এসব বাদ দিন, খাওয়া দাওয়া করুন বাবা। এভাবে ধামা চাপা কতদিন বৌমা? তোমাকে নরম পেয়ে তো আজকে এই কাজ করতে সাহস পাচ্ছে। আর তুমিও তো কম যাও না বৌমা, এত কিছু হয়ে গেছে, মুখ থেকে একটা আওয়াজও পর্যন্ত বের করনি। বাবা আওয়াজ বের করলে কি হতো? কথায় আছে আল্লাহ পাক যা করেন বান্দার ভালোর জন্যই করেন। সবকিছুর পরেও আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তাই এসব বাদ দিন, যা হয়েছে তা ভুলে যাব। ছেলের বউয়ের কথা শুনে রহমান আলী কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থাকে, তারপর আবার বলেন, বেলির মাকে সব জানাতে হবে আমাকে। এ কথা শোনার পর বেলি আর ইরফান একসাথে রহমান আলীর দিকে তাকান। বেলির বুকে আচমকায় কামড় পড়ে যায়। বাবা ভুলেও যাতে আমার মায়ের গানে এইসব না যায়, আমার মা মরেই যাবে বাবা। তাই বলে এত বড় সত্যি আমি ওকে জানাবো না? না বাবা। কি বলো এসব তুমি? এখন জানাইলে না ভালো কথা, কিন্তু পরবর্তীতে যদি তোমার মা অন্য কারোর মাধ্যমে জেনে যায়
তখন কি করবে? জানবে না বাবা। যদি জানে তখন কি করবে? যদিও শব্দটার কোনো অর্থ নেই বাবা, বাদ দিন। এখানে সব মাটি চাপা দিয়ে দিন। আমি চাই না আমার মা কষ্ট পাক। আমি চাই না আমার স্বামী আমার মায়ের চোখে ছোট হয়ে যায়। বেলির কথায় শেষবারের মতো ইরফানকে ক্ষমা করে দেন রহমান আলী। বাবা হয়ে নিজের সন্তানকেও ছাড় দেওয়ার পাত্র নন রহমান আলী। ওনার কাছে যে অন্যায় করবে সে অপরাধী, এইবার হোক সে নিজের ছেলে আর হোক সে বাহিরের অন্য কেউ। এবারও হয়তো ইরফানকে চরম শাস্তি দিতেন তিনি, কিন্তু একমাত্র ছেলে বউয়ের জন্য তিনি থেমে গেলেন। বেলির একতি মিনতি তার পায়ে শিকল পরিয়ে দেয়, তাই তিনি এবার ক্ষমা করতে বাধ্য হন তার ছেলে ইরফানকে। দুপুরের পরেই খাওয়া দাওয়া করে ঢাকা ত্যাগ করেন রহমান আলী। বেলিকে মন ভরে দোয়া করে বাসা থেকে বিদায় নিয়ে চলে যান তিনি। আর এইদিকে আবার একা হয়ে যায় বেলি। যদিও ইরফান অফিস থেকে 2 থেকে 3 বার ফোন করে কথা বলে বেলির সাথে। যতটা পারে বেলিকে নিজের কাছে রাখতে চায় সে। বেলিকে যতটা সম্ভব ভালো রাখা যায়, যতটা সম্ভব আদরে রাখা যায়, সবটুকু খেয়াল রাখে ইরফান। এভাবেই কেটে যায় প্রায় 1 মাস। বেলির সংসারের সুখের অভাব নেই। তার সংসারের আনাচে কানাচে ভালোবাসারা এখন লুটোপুটি খেলে। ভালোবাসাগুলো দুহাতে কুড়িয়ে নিয়ে আজ বেশ সুখে আছে বেলি আর ইরফান। দুজনের সংসারের সুখের কমতি নেই। এর মাঝে রুবি আর ইরফানের জীবনে বিঘ্ন ঘটায়নি। রাজু নামের অতীতটাকে বেলি ভুলে গিয়ে নিজের স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করায় ব্যস্ত। ইদানিং বেলির শরীরটা ভালো যাচ্ছে না, কিছুই খেতে পারে না সে। যা খায় তাই মনে হয় বেরিয়ে আসে ভেতর থেকে। শরীরটা খুব খারাপ লাগায় অসময়ে শুয়ে থাকে বেলি। ইরফান অফিস থেকে এসে বেলিকে শুয়ে থাকতে দেখে প্রশ্ন করে, বেলি, এই বেলি, কি হলো আবার? তোমার কি হয়েছে গো? শুয়ে আছো যে? আমার শরীরটা ভালো লাগছে না, তাই শুয়ে আছি। কিছু লাগবে? না থাক, তুমি শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে নিই। হুম। বেলি অসুস্থ শুনলেই ইরফানের কলিজায় কামড় পড়ে। বেলিকে অসময়ে শুয়ে থাকতে দেখে ইরফানের ভেতরটা কু ডাকতে শুরু করে দেয়। ওয়াশরুমে বেলিকে নিয়ে ভাবতে থাকে ইরফান। এরই মাঝে বেলি অনেক জোরে জোরে ওয়াশরুমের দরজায় নক করে। আরে খুলেন দরজাটা। বাথরুমে এতক্ষণ কি করেন? হ্যাঁ, আরে ভাই, বের হচ্ছি, 1 মিনিট। কেমন লাগে মেজাজটা এখন? আপনি কি কাঁথা বালিশ নিয়ে বাথরুমে ঢোকেন নাকি? বের হন। বেলির কথায় ইরফান কোনো রকম টি শার্ট আর ট্রাউজার পরে ওয়াশরুমের দরজা খুলে। ইরফান দরজা খুলে স্থির হয়নি, অমনি ইরফানকে নামার সুযোগ না দিয়ে বেলি ওয়াশরুমের ভেতরে ঢুকে যায়। বেলির আমার তাড়াহুড়ো দেখে ইরফান খানিকটা বোকার মতো দাঁড়িয়ে থাকে পাশেই। বেলি ভেতরে ঢুকে বমি করে দেয়। দাঁড়িয়ে বমি করতে করতে একসময় বসে পড়ে সে। ইরফান বুঝতে পারে বেলির খুব কষ্ট হচ্ছে, তাই ইরফান পানির কল ছেড়ে দেয় আর বেলির মাথার দুপাশে চাপ দিয়ে ধরে রাখে। বেলির প্রচন্ড বমির বেগ হচ্ছে। বমির বেগে তার চোখের পানি বের হয়ে গেছে, তবু বেগ কমছে না। ইরফান তখন হালকা পানি হাতে নিয়ে বেলির মাথায় দেয়। শরীর অত্যন্ত খারাপ লাগছিল বেলির, নিজে উঠতে পারবে না, তাই ইরফানকেই বলে, আমায় ধরেন, ওঠান আমায়, শরীরে জোর পাচ্ছি না আমি। ইরফান বেলিকে ধরবে কি, সে তো হাঁ হয়ে আছে। বেলির হঠাৎ কি হলো যে একেবারে বমি করে দিল, এই চিন্তায় সে শেষ হয়ে যাচ্ছে। সকালের দিকে রান্না করে নাস্তা বানাচ্ছিল বেলি। মিনু খেয়াল করছে বেলি নাকে কাপড় দিয়ে রান্না করছে। বেলির চোখে মুখের অবস্থা ভালো না। তার কিছুক্ষণ পরেই সে মিনুকে বলে, মিনু, যে ভাবি, ডিমটা পোস্ট করো তো। আপনিই করেন ভাবি, আমার ডিম পোস্ট সুন্দর হয় না, পরে ভাইয়ে রাগারাগি করে। আরে করো তো, আমার ভালো লাগছে না। আপনি আমার নাকের কাপড় দিয়ে থুইছেন কিত্তে? গন্ধ আসতেছে। ও মা, এইদি কয় কি হেতি? কই গন্ধ? কি এর গন্ধ? ভাবি, কি সব কন আপনি? তুমি ডিমটা পোস্ট করবা কিনা? বেলিকে রাখতে দেখে মিনু তাড়াহুড়ো করে ডিম ভেজে টেবিলে দিয়ে আসে। মিনুর কেমন কেমন যেন লাগছে, বেলি এইভাবে আছে কেন? এরই মাঝে বেলি দুপুরের খাবার রান্না করার জন্য পেঁয়াজ কাটতে থাকে। অমনি বেলি চেঁচিয়ে ওঠে, মিনু, করো কি? আবার কি আছি? পেঁয়াজ সরাও আমার সামনে থেকে। আল্লাহ গো, কি কইতাছেন এইসব আপনি? গন্ধ লাগে, সরাই এগুলা। এই কথাটা বলতে দেরি আছে, কিন্তু বেলির বমি করতে দেরি হয় নাই। রান্নাঘরের বেসিনের মধ্যে গড়গড় করে বমি করে দেয় সে। মিনু বেলির বমি করা দেখে তাড়াতাড়ি পানি নিয়ে আসে। বেলি চোখে মুখে পানি দিয়ে মিনুর দেয়া পানি খেয়ে নেয়। মিনুর সন্দেহ আরো গাঢ় হয়ে যায়। এরই মাঝে রুম থেকে ইরফানের ডাক পড়ে।
পানির গ্লাস রেখে চোখ মুখ মুছে বেলি রুমে যায়। ইরফানের ফরমায়েশ, বেলিকে টাই বেঁধে দিতে হবে। বেলি আর কথা না বাড়িয়ে টাই বেঁধে দেয় ইরফানের। ইরফান বেশ বুঝতে পারছে বেলির হয়তো শরীর ভালো নেই, তাই নিজেই বেলিকে জড়িয়ে নেয় আর বলে, শরীর কি বেশি খারাপ লাগে? হ্যাঁ, অনেক খারাপ লাগতেছে। আজকে তো অফিসে যেতে হবে, কাল দেখি ডক্টরের কাছে নিয়ে যাব। আরে ধুর, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আপনি আসেন, খেয়ে নিন। চলো। নাস্তার টেবিলে আরেক কাহিনী। ইরফান নাস্তা করছে আর বেলি নাকে হাত দিয়ে বসে আছে। ইরফান নাক দিয়ে কয়েকবার স্মেল নেয়, পরে বেলিকে জিজ্ঞেস করে, তুমি নাকে হাত দিয়ে বসে আছো যে? গন্ধ আসে। ওই থেকে গন্ধ আসে? আমি তো তেমন কিছুই পাচ্ছি না। আমি পাইতেছি, আপনি খেয়ে নিন, আমি রুমে যাই। কি রুমে যায়? তুমি খাবা না? ইচ্ছা করতেছে না। আরে শোনো, এই বেলি। ইরফানের কথায় পাত্তা না দিয়ে বেলি রুমে গিয়ে শুয়ে থাকে। রান্নাঘর থেকে মিনু সবটাই খেয়াল করে। ইরফান নাস্তা খেয়ে বেরিয়ে যায়। পুরো টেবিল গুছিয়ে মিনু বেলির কাছে যায়। রুমে গিয়ে দেখে বেলি তখন মোবাইলে তার মায়ের সাথে কথা বলছে, তাই মিনু রান্নাঘরে এসে বাকি কাজগুলো সেরে নেয়। অন্যদিকে বেলি তার মায়ের সাথে কথা বলায় ব্যস্ত। হ্যাঁ মা, বলো। মা, শরীরটা ভালো না। কি হয়েছে? কি জানি মা, বুঝতেছি না তো। মাথা ঘোরাচ্ছে, বমি আসে। তেঁতুল খা, প্রেশার লো মনে হয়। আচ্ছা মা, রাখি। জামাই কই? অফিসে চলে গেছে। আচ্ছা রাখ। মায়ের সাথে কথা বলে বেলি আবারও শুয়ে থাকে। শান্তি পাচ্ছে না সে শরীরে, কেমন যেন লাগছে তার কাছে। কিছুক্ষণ পর আবারও বেলির মায়ের কাছে ফোন আসে। বেলি ফোন রিসিভ করে কানে নেয়। হ্যালো, কি গো মা, আবার ফোন দিলা যে? কি বলো মা? আরে হ্যালো, এমন কিছুই না মা। মা, এইসব কিছুই না, রাখি। আল্লাহ হাফেজ, নিজের যত্ন নিও। বেলি ভ্রুগুলো কুচকে ফোনটা কেটে দেয়, আর তারপরই মিনুকে ডাক দেয় সে। তার ডাকে মিনু বেচারিও দৌড়ে চলে আসে। যে ভাবি রাখছিলেন? মিনু, শোনো না একটু। যে ভাবি কোন, কি কইবেন? সোনা পাখি, আজকে একটু নিজে রান্না করো না, আমার খুব খারাপ লাগতেছে, ভীষণ মাথা ঘুরাচ্ছে, মনে হয় উঠে দাঁড়ালেই পড়ে যাব। আচ্ছা ভাবি, আমি রান্না কইরা ফালামু, আপনি শুইয়া থাকেন। ঠিক আছে পাখি। আর শোনো, যে দরজাটা আটকে দিও, আর রান্নাঘরের দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে তুমি রান্না করো, যাতে গন্ধ এই রুম অব্দি না আসে। মিনুর কাছে কেমন কেমন যেন লাগছে বেলির কথাটা। এতদিন পর এই প্রথম বেলি এমন সব কথা বলছে। মিনু চুপ করে বেলির দিকে তাকিয়ে আছে। বেলি আবারও মিনুকে ডাক দেয়। মিনু, এই মিনু। যে ভাবি? কি বললাম বুঝেছো? আচ্ছা। তাহলে দরজাটা আটকায়ও। আচ্ছা। বেলি রুমের দরজা আটকে দিয়ে মাথা চুলকাতে চুলকাতে মিনু রান্নাঘরে যায়। তারপর নিজে নিজেই বলতে থাকে, আমাকে বাইক এক ভাবির দেখছিলাম এমন করতে, এতে সব কিছুর ভিতরে গন্ধ লাগতো, বমি করতো কতক্ষণ পরে পরে, খাইতো না, এমনকি রানতেও না। এখন দেখি বেলি ভাবিরও এই রোগে পাইছে। প্লেট বাটি মাজতে মাজতে মিনুর একটা কথা মনে পড়ে যায়। ওরে ওরে, এর মাসখানেক পরেই তো মনে আইলো। ও আল্লাহ, তাইলে কি বেলি ভাবির বাচ্চা হইব? মিনু প্লেট বাটি বেসিনের উপরে রেখে দৌড় দেয় বেলির রুমে। বেলি তখন বিছানার এক পাশে হয়ে শুয়ে আছে। মিনু গিয়ে বেলির সামনের দিকে নিচে ফ্লোরে হাঁটু গেড়ে বসে। তারপর বেলিকে ডাক দেয় সে। ভাবি, ও ভাবি। মিনুর ডাকে বেলি চোখের উপর থেকে হাত সরিয়ে মিনুর দিকে তাকায়। বেলি বুঝতে পারে মিনু হয়তো তাকে কিছু বলতে চাচ্ছে, কারণ মিনুর চোখে মুখে কেমন যেন অনেক আগ্রহ দেখা যাচ্ছিল তখন। বেলি মিনুর গালে হাত দিয়ে হালকা হেসে বলে, কিছু বলবা মিনু? এখন কথা কইতাম চাই। বলো, আমি শুনতেছি। বেলির কথায় মিনু নড়ে চড়ে বসে। বেলির হাতটায় নিজের হাত রাখি মিনু, তারপর বলে, কথাটা হইল কিয়া, আমাগো বাইক এক ভাবি আসিল, হেটিও আপনার মতনই করতো। কি করতো? এই যে আপনি এখন যা করতেছেন। আমি কি করলাম আবার? এই যে এসব কিছু। কি বলছো? কিছুই বুঝতেছি না আমি। মানে হইল গিয়ে ভাবি, আমাগো বাইক যেই ভাবি আসলো, হেটিও আপনার মতন গন্ধ গন্ধ করতো, খাইতো না, আবার রানতেও না। এর মাসখানেক পরেই মনাই আইছে।
কি হয়েছে? মনা কে? মানে বাচ্চা আর কি, আমি আদর কইরা মনা কই। এটা আমায় বলে কি লাভ হলো তোমার? ভাবি গো ভাবি, নিশ্চয় আপনারও বাচ্চা হইব। বেলি মিনুর কথা শোনার পর কতক্ষণ মিনুর দিকে তাকিয়ে থাকে, তারপর কি যেন চিন্তা করে, আর তারপর অত্যন্ত শান্ত গলায় মিনুকে বলে, তুমি গিয়ে রান্না করো, এইসব বিষয়ে পরে কথা বলবো, কেমন? ভাইয়েরে কইেন ডাক্তারের কাছে নিয়ে যাইতে। আচ্ছা বলবো, তুমি গিয়ে রান্না করো। কি রান্তাম? যা মন চায়, তবে তোমার ভাইয়ের জন্য রুই মাছ ভুনা করে রাখিও। আচ্ছা দরজা লাগিয়ে দিয়ে যাও। আচ্ছা ভাবি। বেলি কিছুক্ষণ শুয়ে মিনুর কথাগুলো অনুধাবন করতে থাকে। কিছুক্ষণ আগে বেলির মা ফোনে ঠিক কথাইগুলো বলে দিলেন, কিন্তু বেলি তখন কথাগুলো আমলে নেয়নি। কি করবে না করবে সে কিছুই ভেবে পাচ্ছে না, চিন্তাটা মাথার মধ্যে চেপে বসে আছে। বেলি উচ্চশিক্ষিত না বলেও একেবারে মূর্খও তো নয়, তাই ইউটিউবে সার্চ করে অনেক কিছুই দেখে নেয়। তখন তার খেয়াল হয় তার এই মাসে মেন্ট মিস হয়ে গেছে। এসব চিন্তায় তার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। কাকে বলবে তার কাছে, কার কাছে পরামর্শ নিবে সে কিছুই জানে না। না নিজে বের হয়ে বাসা থেকে পরিচিত কেউ আছে, যা করতে হবে ইরফানই করে দেয়। এখন শুধু অপেক্ষার রাতের। ইরফান আসলে তাকে সবটা খুলে বলবে বেলি। রাত প্রায় 9টা নাগাদ ইরফান বাসায় আসে। আজ কেন যেন অনেক খুশি সে। বেলির জন্য ফুচকা নিয়ে আসছে আজকে ইরফান। ইরফানকে খুশি দেখে বেলি তার কারণ জানতে চায়। আচ্ছা তো খুশি কেন? শোনোই না, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না বেরি। কি হয়েছে? 6 মাসের মাথায় আরেকটা প্রমোশন। সত্যি? সত্যি, আজকেই স্যার কেবিনে ডেকে নিলেন আর আজকেই সব বললেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। এই সবই তোমার নামাজ আর দোয়ার ফল। আপনার বলছে শোনে, আল্লাহ পাকের কাছে চাওয়াও লাগে, আবার নিজের প্রচেষ্টাও লাগে। আমি চেয়েছি তা ঠিক, আর এটা আপনারও প্রচেষ্টা ছিল, তাই আপনার ভাগ্যে এসছে। বেলির কথার যথার্থতা বুঝতে পারে ইরফান। বেলির দিকে এক নজরে কিছুক্ষণ চেয়ে থেকে মনে মনে বলতে শুরু করে দেয় সে, এই নারীর আমলে আল্লাহ পাক আজ আমার ঘরে এবং আমার কর্মজীবনে এত সাফল্য দিয়েছেন। আল্লাহ পাক আমার ভাগের সমস্ত হায়াত তুমি নারীর ভাগে দিয়ে দিও। অপরদিকে বেলিও মনে মনে বলতে থাকে, আল্লাহ পাক তোমার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। তুমি এভাবেই আমার সংসার স্বয়ং সম্পূর্ণ রাখো এবং আমার চুলের অধিক হায়াত তুমি আমার স্বামীকে দান করো। তারপর বেলিকে ফুচকা খেতে বলে। ইরফান ওয়াশরুমে ঢুকে যায়। কিন্তু এসব কথার মাঝে বেলি ইরফানকে আসল কথাই বলতে ভুলে যায়। তার যে কিছু কথা বলার ছিল ইরফানকে। রাতে খাবার পরে ইরফান শুয়ে আছে, কিছু একটা ভাবছে সে। বেলির কি হয়েছে? রাতের খাবার সময়ও একই কাহিনী করেছে বেলি। কোনো তরকারি নেয়নি সে। শেষে পানি দিয়ে ভাত মেখে খেয়েছে। বেলি তখনও পাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। বেলির মনেও খচখচ করছে, কিভাবে বলবি ইরফানকে। কিন্তু না বলে উপায় নেই তার, কারণ এখানে ইরফান ছাড়া তার পরিচিত আর কেউই নেই। মিনু এসব কিছুই বুঝে না, কারণ সে অবিবাহিতা। তবু যতটুকু জেনে এসেছে তাই বলেছিল মেয়েটা। দুপুরে বারবার ইরফানকে বলতে চায় সে, কিন্তু লজ্জার কারণে বলতেও পারছে না কিছু। ওইদিকে ইরফানের মনে বেলিকে নিয়ে হাজারটা চিন্তা হচ্ছে। আজকে সকালে এমন করলো, মিনুর থেকে শুনেছে দুপুরবেলা রান্নাও সে করে নাই, আর এখনো খাবার খেতে গিয়ে এমন করলো। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বেলিকে ডাকে ইরফান। বেরি, হাই বেলি। বেলি তখনও সজাগ ছিল। ইরফানের ডাকে হুঁ বলে সাড়া দেয় সে। এদিকে ফেরো তো। তখন সে ইরফানের কথা ইরফানের দিকে ঘুরে যায়। কি হয়েছে তোমায়, আবার একটু বলবা? কই কি হয়েছে? আজকে দুপুরে রান্না করনি, খাবারও খাওনি, এখন এমন করলা, কি হয়েছে বলো তো? ইরফানের কথায় বেলি সাহস পায়। তখন সে বলা শুরু করে, আমার কেমন কেমন যেন লাগে, সবকিছু থেকে গন্ধ আসে। কিসের গন্ধ? বাসা তো কত পরিষ্কার। জানি না, তবে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। এদিকে আসেন। আর কত আসবো? কারো কাছে আসেন। কি ব্যাপার, আজকে এত কাছে ডাকছো যে? খুন করার প্ল্যান আছে নাকি? উফ, এখানে আসেন। আচ্ছা বলো। তারপর ইরফানের কানের কাছে গিয়ে বেলি তার মান্থ মিসের কথা জানিয়ে দেয়। সাথে বেলির সব অসুবিধার কথাও বলে দেয় এবং দুপুরে মিনুর বলা কথাগুলোও বলে দেয়। এসব শুনে ইরফান সোজা শোয়া থেকে উঠে বসে যায়। ইরফানকে এইভাবে বসতে দেখে বেলিও বসে যায়। কি হলো? সত্যি কি মিস হয়ে গেছে? বেলি তখন মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নাড়ে।
তখন ইরফান মুচকি হেসে বেলিকে জড়িয়ে ধরে আর বলে, কাল সকালে মেডিকেল নিয়ে যাবো, কেমন? মেডিকেলে বসে আছে বেলি আর ইরফান। অফিসের এক কলিগকে বলে 2 ঘন্টার ছুটি নিয়েছে বেচারা। ইদানিং অফিসে প্রচুর কাজের চাপ বেড়ে গেছে। প্রমোশন হওয়া মানেই কাজের চাপও বেড়ে যাওয়া। ইরফান বেলির পাশে বসে আছে, বারবার বেলির দিকে চোখ যাচ্ছে তার। হিজাব পরে ভালোই লাগে বেলিকে, তবে মুখটা অনেক শুকনো লাগছে বেলির। অবশ্য না লাগারই কথা, আজকে 3টা দিন খাওয়া কি জিনিস সে ভুলে গেছে। বেলি এমন এক নারী যার দিকে নজর দিলে চোখ সহ পুরো শরীর শান্ত হতে বাধ্য। ইরফানের মাথায় বেলির বলা কথাটা ঘুরপাক খাচ্ছে। মান্থ মিস হয়ে গেছে, তার মানে কি ওর বাবু হবে? মনে মনে বলতে থাকা কথাগুলো বারবার ইরফানের মনকে অস্থির করে দিচ্ছিল। সাহেব ভাইয়ের ওয়াইফের বাবু হলো কয়েক মাস আগে। বেচারা অনেক চিন্তিত থাকতে দেখতাম। অবশ্য তার ওয়াইফকে দেখার মানুষের অভাব নেই, কিন্তু ওকে কে দেখবে? ওর তো আমি ছাড়া কেউই নেই এখানে। ইরফান চুপ করে কপালে হাত দিয়ে বসে আছে, অপেক্ষা ইউরিন টেস্টের রেজাল্টের। মেডিকেলে আসার পরেই গাইনোলজিস্ট ডক্টর বললেন আগে ইউরিন টেস্ট করানোর জন্য। তাই ডক্টরের কথা মতো আগে টেস্ট করিয়েছে বেলি। রিপোর্ট সরাসরি ডক্টরের কেবিনে দেয়া হয়, আর এখানে বেলি আর ইরফানকে কেবিনে যেতে বলে এক নার্স। নার্সের কথায় বেলি আর ইরফান পা রাখে ডক্টরের কেবিনে। ডক্টর দুজনকে সামনে বসিয়ে রেখে সব কথা ক্লিয়ার করে নেয়। ডেট মিস করছেন কবে নাগাদ? ডক্টরের প্রশ্নে অনেকটাই সংকোচ বোধ করছিল বেলি, সাথে ইরফানও। ইরফান টেবিলের দিকে তাকিয়ে আছে, বেলিও চুপচাপ। তখন ডক্টর আবার বলেন, দেখুন, এবার চুপ থাকলে কীভাবে হবে? কথা তো বলতে হবে, কারণ আমি প্রশ্ন করবেই, আর উত্তর না দিলে আমি বুঝবো কীভাবে বা বোঝাবো কীভাবে? তাই চুপ করে না থেকে বলতে হবে, কেমন? অতঃপর বেলি আর ইরফান ডক্টরের কথাতে অনেকটা সংকোচ মুক্ত হয়। ডক্টর নাসিমা পারভিন আবারও প্রশ্ন করেন বেলিকে, ডেট মিস হয়েছে কবে নাগাদ? তখন বেলি উত্তর দেয়, এই মাসে। কিন্তু আপনি তো কনসেপ্ট করেছেন প্রায় 1 মাস হবে, মানে প্রায় 1 মাস শেষ হয়ে যাচ্ছে। ডক্টরের কথায় বেলি ইরফান দুজনেই অবাক। ইরফানের মনে কিসের যেন এক শীতল বাতাস বয়ে গেল। সে বাবা হবে, তারও বাবু হবে। বেলি যে তাকে এত ভালো খবর দেবে সে ভাবেনি। তখন বেলি আবার বলে ওঠে, কিন্তু আমি তো গত মাসেও। অনেক সময় হয়, এটা কোনো ব্যাপার না। এখন বলুন, কি সমস্যা আপনার? তখন বেলি তার সমস্ত সমস্যার কথা বলতে শুরু করে দেয়। আমি খেতে পারি না, গন্ধ লাগে শুধু। এমন কি যেই রান্না আমি করতাম সেই রান্নাটাও এখন আর করতে পারি না, শুধু গন্ধ লাগে সবকিছুতেই। বমি কেমন হয়? তখনই ইরফান বলে ওঠে, আসার সময় বমি করে এসছে, খাওয়া তো মুখেই তুলতে পারে না। পানি ঢেলে ভাত খাই, তাও যদি পেটে থাকে খেয়েই ফেলে দেয় সব। আসলে প্রেগনেন্সি সিমটম এসব। সমস্যা নেই, আমি মেডিসিন দিয়ে দেবো, খাতে থাকুন। আর ওনার শরীর তো অনেক দুর্বল, এইভাবে থাকলে তো পরে ব্লাড দিতে হবে। ওনার ব্লাডের প্যাটেলিটও কম। কি করতে হবে এখন? মেডিসিন দিয়ে দেবো, আর বেশি বেশি খেতে হবে। বমি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু খেতে হবে। বেলি চুপ করে না থেকে নিজেই আবার বলতে শুরু করে, আমার তো সবকিছু থেকে গন্ধ আসে, আমি তো খাবারের কাছেই যেতে পারি না। এটা বললে তো হবে না, খেতে হবে, নাহলে কিন্তু বাবু ভালো থাকবে না। ডক্টরের সাথে কথা বলে বেলির জন্য ঔষধ কিনে দুজনে মিলে রিকশায় উঠে যায়। রিকশায় ওঠা মাত্র ইরফান রিকশাওয়ালাকে সাবধানে রিকশা চালাতে বলে দিয়েছে। বেলি চুপ করে আছে, মনের মধ্যে এক অস্থিরতা কাজ করছে। সে মা হবে, তার ভেতর আরেকটা জীবন, আরেকটা শরীর একটু একটু করে বেড়ে উঠবে। এ যেন এক অন্যরকম অনুভূতি। অন্যদিকে ইরফান কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না। এটা রাস্তা না হলে সে লাফাতো, সে বাবা হবে, ভাবতেই প্রাণ তার জুড়িয়ে যাচ্ছে। এমন সময় বেলির হাতে হাত রাখে ইরফান। ইরফানের হাতের স্পর্শ পেয়ে বেলি ইরফানের দিকে তাকায়। ইরফান চাপা হাসি দিয়ে বেলিকে 2 চোখ টিপ দেয়। ইরফানের এই আচরণে বেলিও মুচকি হাসি দেয়। বেলির হাসিতে যেন হাজারো প্রশান্তি বিরাজ করে। ইরফান তখনই মোবাইলে তার বসের কাছে মেইল করে দেয় সে আজ অফিস আসতে পারবে না, কারণ তার ওয়াইফ অসুস্থ। ইরফান খবরটা শোনার পর একদম অন্যরকম হয়ে গেছে। সে আজ অফিস যাবে না, তার ইচ্ছে করছে না অফিস যেতে। আজ সারাদিন সে বাসাতে থাকবে, বেলির কাছে থাকবে। 5 মিনিট পর ইরফানের মেইলের উত্তর আসে, বস ছুটি দিয়ে দিয়েছে, এখন শুধু বাসায় যাওয়ার অপেক্ষা। বেলিকে চুপ থাকতে দেখে ইরফান বলে ওঠে, কি হলো চুপচাপ যে? এমনি। কিছু খাবা? হায় রে, তোমার খাবার কি সমস্যা? ডক্টর কি বলছে শুনছো তুমি? আমার
ভালো লাগছে না। বেলি, হুম। আমার না কেমন জানি লাগছে। কেন, কি হয়েছে আপনার আবার? না, কিছু না। শরীর খারাপ আমার? কেমন জানি লাগে আপনার? এটা কোনো কথা? ইরফান চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে। বেলিও তখন চুপ হয়ে যায়। বেলি তখন আবারও বলতে শুরু করে, আমি ভাবছি মিনুর কথা। কেন, ও আবার কি করলো? পুরা বাসা মাথায় তুলবে। বাসায় এসে ইরফান আর বেলি দুজনে রুমে চলে যায়। মিনু তখন কাজে ব্যস্ত ছিল, তাই তেমন কিছু বলেনি। বেলি ভেবেছে ইরফান হয়তো আবার কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে যাবে, কিন্তু বেলি তো জানে না যে ইরফান ছুটি নিয়ে নিয়েছে আজকে। বেলি রুমে গিয়ে হিজাব খুলে ফ্যানটা ছিঁড়ে একটু ফ্যানের নিচে দাঁড়ায়। ইরফান তখনই দরজাটা আস্তে করে লাগিয়ে দেয়, তারপর বেলিকে পেছন থেকে জড়িয়ে ধরে। এইভাবে ইরফানকে জড়িয়ে ধরতে দেখে বেলিও অবাক হয়ে যায়। বেলি সেখানে চুপ করেই দাঁড়িয়ে আছে। ইরফান বেলিকে নিজের দিকে ঘুরিয়ে বুকে টেনে নেয়। বেলির মাথায় চুমু দিয়ে আরো নিবিড় ভাবে আঁকড়ে ধরে তার বেলি ফুলকে। বেলিও তখন পরম যত্নে ইরফানকে জড়িয়ে ধরে। বেলিকে খাটে বসিয়ে দেয় ইরফান, ঠোঁটে দুজনের হাসির চিহ্ন। ইরফান তখন বেলির পেটে হালকা করে ছুঁয়ে দেয় আর বলে, বেলি, এখানে আমাদের বাবা আছে। হুম। আমি বাবা হব। হুম। কেউ আমায় বাবা, আব্বু এইসব বলে ডাকবে। হুম। বেলি, তুমি কি জানো তুমি আমায় কতটা সুখ দিয়েছো? সত্যি নিজেকে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ বলে মনে হচ্ছে। আমার মতো মানুষের কপালে এত সুখ আছে। কেন থাকবে না? আর আপনি অফিসে যাবেন না? বেলি, আর ভালো লাগে না আপনি আগে এইসব এবার বন্ধ করো। আর তার সামনে আপনি আপনি বললে কেমন শোনায় না? তো কি বলতাম? কেন তুমি করে বলা যায় না? বেলি তখন নিজের মাথাটা নিচু করে রাখে। তখন ইরফান বেলির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আজকে তোমার মুখ থেকে তুমি বের করেই ছাড়বো আমি। যেই ভাবার সেই কাজ। ইরফান চেপে ধরে বেলিকে, খাটে শুয়ে দেয় সে বেলিকে, আর নিজের সাইড থেকে বেলির উপর উপর হয়ে শুয়ে যায়। বেলির দিকে আপন মনে চেয়ে আছে সে। বেলির নজরও ইরফানের দিকে। তুমি করে বলো। ইরফানের কথায় বেলি অন্যদিকে ফিরে তাকায়। ইরফান তখন বেলির গালে ধরে বেলিকে তার দিকে ফিরায়। তুমি করে বলতে বলেছি। তুমি তো মুখ দিয়ে আসে না। বললে আসবে, বলো। আসে না তো। আজকে কিন্তু এইভাবে আটকে রাখবো। হ্যাঁ নয়, হ্যাঁ। বলো তুমি। আমি আপনি করেই বলি। না, তুমিই বলতে হবে। আমি তুমি করে বলতে পারি না তো। বাবুর মা যদি টেরা হয় তাহলে আমার বাবুটা যে কি হবে? সেও তো টেরা হোল স্কোয়ার হবে। আমার বাবু লক্ষ্মী হবে। তাহলে তুমি করে বলো। ইরফানের অনেক জোরাজোরির পর বেলি বাধ্য হয় ইরফানকে তুমি করে বলতে। অবশেষে তার মুখ থেকে তুমি বের করে আনে ইরফান। এরই মাঝে দুজন কিছুক্ষণ হাসি ঠাট্টাও করে নেয়। ইরফান হঠাৎ করে ইমোশনাল হয়ে যায়। সে বেলির গালে তার এক হাত দিয়ে স্পর্শ করে। ইরফান তখন হঠাৎই কিছু কথা বলা শুরু করে। বেলির এক ধ্যানে ইরফানের কথাগুলো শুনতে থাকে। জানো বেলি, আমি না জন্মের পর মাকে দেখিনি। বাবার কাছে শুনেছিলাম আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে। আমি ধরতে গেলে অনেকটাই মা হারা ছিলাম। সেই আমার সন্তান হবে। কথাগুলো বলার সময় ইরফানের চোখ বেয়ে পানি পড়ে যায়। ইরফানের চোখের পানি দেখে বেলির কলিজায় কামড় পড়ে যায়। বেলি আলতো করে ইরফানের গালে ধরে। সান্ত্বনা দেয়া ছাড়া আর কিছুই করার নেই তার। আমাদের সন্তান মা বাবা দুজনকেই পাবে ইনশাআল্লাহ। বেলির কথায় ভরসা পায় ইরফান। চোখের পানিগুলো মুছে বেলিকে জড়িয়ে ধরে ইরফান, আর নিজের মনের মধ্যে জমাট বাঁধা কিছু কথা বলতে থাকে সে। আচ্ছা, মেয়ে বাবু হবে নাকি ছেলে বাবু হবে, কোনটা? আমি কি করে বলবো? তোমার কি বাবু চাই? আল্লাহ পাক যা দেবে তাতেই খুশি। আপনার কি চাই? আবারও আপনি? আচ্ছা ঠিক আছে, তোমার কি চাই? একটা মেয়ে বাবু, ঠিক তোমার মতো। যদি ছেলে বাবু হয় তাহলে ক্ষতি নেই, আল্লাহ পাক যা দেবেন তাতেই খুশি। ও আচ্ছা, বাবু ছোট ছোট হাত পা হবে আর অনেক নরম তুলতুলে হবে, তাই না? আগে তাকে আসতে দাও ভালোভাবে, সে আসুক আগে। ইরফানকে হাসি মুখে কথাগুলো বলে বেলি। এমন সময় বেলি আবার বলে ওঠে, অফিস যাবে না? ছুটি নিয়ে নিয়েছি তো, আজকে তোমার সাথে কাটাবো। আমি তো ভালো আছি। বলি প্লিজ নিয়ম করে মেডিসিনগুলো খেয়ে নিও। হ্যাঁ খাবো। এমন সময় মিনু বাইরে থেকে চিৎকার করতে থাকে।
বাইরের তেন আইয়া ভিতরে ধুইকা গেছে, না বুঝি মিনেরও কই মিনু কি চিন্তা হয় না? থাক গিয়া, আমি কিরা, আমি তো কামের মাইয়া। বেলি আর ইরফান ভেতর থেকে মিনুর কথা খিলখিল করে আসে। তারপর ইরফান উঠে গিয়ে দরজা খুলে দেয়। মিনু তখন সোফা গোছাচ্ছে। ডাইনিং টেবিলের কাছে এসে জগ থেকে পানি ঢালতে ঢালতে মিনুকে উদ্দেশ্য করে ইরফান বলে, মিনু, তোর মনে আসবে রে, মিষ্টি খাওয়া তোর ভাই ভাবিকে। দেখতে দেখতে সুখে শান্তিতে কেটে যায় 6টা মাস। এর মাঝে প্রায় কয়েকবার বেলি অসুস্থ হয়ে গেছে। ইরফানের শান্তি বলতে এই 6 মাসে সব গায়েব। মিনু একা হাতে অনেকটাই সামনে নিয়েছে সবটা। এই বাসায় একমাত্র মিনুই সেই ব্যক্তি যার উপর ইরফান আর বেলি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। মিনু যদি তাদের বিষও দেয়, তারা অনায়াসে বিষটা খেয়ে নিতে রাজি। মিনু এতটাই বিশ্বস্ত তাদের কাছে। গ্রাম থেকে বেলির মাকে আনা হয়েছে। বেলির শরীর ভালো যাচ্ছে না ইদানিং, মিনুও পারে না, আর তাই বেলির মাকে আনানো হয়েছে। এখন বেলির 7 মাস প্রায় শেষ হতে চলল। শরীর আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। বসলে আর তার উঠতে মন চায় না, আর শুলে তো উঠতেই চায় না। আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে বেলি, মেক্সি পরে এখন। ইরফান নিজে পছন্দ করে কাপড় কিনে এনে দেয়। বেলি কখনো দামি দামি কাপড়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই তার কথা অনুযায়ী 60 টাকা গজের কাপড় এনে দেয় ইরফান। আর মিনুকে দিয়ে নিচে মোড়ের মাথায় দর্জির দোকান থেকে সেটা সেলাই করিয়ে আনে বেলি। বেলি এখন যা পরে তাই ভালো লাগে বেলিকে। প্রায় সব রঙে বেলিকে মানায়। ইরফানও বেশ সিনসিয়ার হয়ে গেছে। এই 7 মাসে কম করে হলে প্রায় 25 বার ডক্টরের কাছে নিয়ে গেছে বেলিকে। বেলির প্রবলেম একটাই, বেলির রক্তের প্লাটিলেট অনেক কম। তাই 15 দিন কি 1 মাস পর বেলিকে বাসায় এনে স্যালাইন পুশ করতে হয়। এসব কিছু ইরফান নিজে দেখাশোনা করে। ইরফান মোটেও চায় না বেলির একটু অযত্ন হোক। সে বেলিকে কোনো রকম অযত্ন করে না এবং অযত্নে রাখেও না। বেলির জামা কাপড় থেকে শুরু করে বেলির মাথায় চুল অবধি পরিপাটি দেখতে চায় সে। আর বেলি সেই ইদানিং বড় বেশি খুঁতখুঁতে হয়ে গেছে। অল্পতেই রেগে যায়, বিরক্ত হয়, আবার মাঝে মাঝে কাঁদে। তার মন এক এক সময় এক এক রকম থাকে। তাই ইরফান বেচারাও বেলির কথায় হা বা না করে। বেলির সব কথা ইরফান অনায়াসে শুনে নেয়। ইরফান অনেক এনজয় করে এই সময়গুলোতে, কারণ সে বাবা হতে চলেছে। আজকে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে ইরফান। বিকেলের দিকেই চলে এসেছে সে। বেলি তখন জানালার পাশে দাঁড়িয়েছিল। ইরফানকে গেটের ভিতরে ঢুকতে দেখে বেলির বুকে মোচড় দিয়ে ওঠে। ইরফান কলিং বেল দেওয়ার আগেই বেলি গিয়ে দরজা খুলে দেয়। বেলির এইভাবে দরজা খুলে দেয়া দেখে ইরফানও অনেকটা অবাক। ইরফান হাসি মুখে বেলির গালে আলতো করে ছুঁয়ে দেয় আর বলে, আজকে আবার দরজা খুলে দাঁড়িয়ে আছো যে? তুমি এখন এই সময় বাসায়? চলে আসলাম। শরীর ভালো তো? আলহামদুলিল্লাহ। ইরফান ভেতরে গেলে বেলি দরজা লাগিয়ে দেয়। ইরফান বদলে গেছে। শুধু বদলেই যায়নি, অনেকটাই বদলে গেছে। নামাজ পড়ে 5 ওয়াক্ত, এক ওয়াক্ত নামাজ সে কাজা করে না। অফিসেও নামাজ আদায় করে নেয়। ইরফান রুমে ঢুকতে ঢুকতে বেলিকে জিজ্ঞেস করতে থাকে, মা কি করে? শুয়ে আছে। আর মিনু? মিনু মায়ের সাথে আছে। মায়ের সাথে মিনুর ভালো জমেছে? হ্যাঁ, অনেকটা। ভিতরে গিয়ে ফ্যান ছেড়ে বসে ইরফান। এইখানে বেলির সমস্যা। ফ্যান ছাড়লা কেন? বাইরে থেকে আসছি, একটু হাওয়া লাগুক গায়ে। বেলি বিরক্তিকর চেহারা করে দাঁড়িয়ে থাকে। ইরফান বুঝে যায় বেলির বাতাসের সমস্যা হচ্ছে, তাই নিচ থেকেই ফ্যান অফ করে দেয়। রাতে খাবার খেয়ে বেলি রুমেই হাঁটাহাঁটি করছে, আর ইরফান বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। বেলি রুমের এ মাথা থেকে ও মাথা অবধি এইভাবেই হাঁটাহাঁটি করতে থাকে। আর তার কিছুক্ষণ পর বিছানায় এসে ইরফানের পাশে বসে সে। ইরফানের কাঁধে হাত দিয়ে ইরফানকে ডাকতে থাকে সে। শুনছো? দেখো না পাগুলো কেমন ফুলে গেছে। বেলির পায়ের দিকে তাকায় ইরফান। আসলেই পা ফুলে গেছে বেলির। ডক্টর গতবার বলেছিলেন হাতে পায়ে পানি নামবে, হয়তো তাই ফুলে গেছে। ইরফান ল্যাপটপ অফ করে দেয়, দিয়ে বেলির দিকে ফিরে। এটা কিছু না, স্বাভাবিক ব্যাপার, ভয় পেও না। পায়ের কামড়ানি কাকে বলে? ব্যথা বেশি করছে? টিপে দিই? আরে না, লাগবে না। ইরফান বেলির কথা আমলে না নিয়ে বেলিকে শুইয়ে দেয়, আর বেলির পাগুলো টিপতে লাগে। আমার জন্য যে মানুষটা এত সব করতে পারে, তার এই সময়ে একটু সেবা না করলে আমি তো কাফের থেকেও খারাপ হয়ে যাবো। বেলি, তুমি ঘুমানোর চেষ্টা করো। ইরফানের কথায় বেলির
শান্তির নিঃশ্বাস ফেলে। ইরফান যে এত বদলে যাবে সে ভাবেনি। একজন আদর্শ মানুষ এবং একজন আদর্শ স্বামী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ইরফান। হয়তো এমনি করে একদিন নিজেকে আদর্শ বাবা হিসেবে গড়ে তুলবে। হালকা মুচকি হাসি দিয়ে বেলি চোখে ঘুম নামায়, আর ইরফান বেলির ঘুমানোর আগ পর্যন্ত বেলির পাগুলো টিপতে থাকে। আল্লাহ পাকের এক অদ্ভুত লীলা চলেই ধরায়। সেই লীলা চলে মনুষ্য জীবনে। মনুষ্য এক জীবনের সব পায় না, আবার অনেকে এক জীবনের সব পাওয়াগুলো না চাইতেই পেয়ে যায়। বেলিও ঠিক তেমন এক মনুষ্য যে এক জীবনে বহু কিছু হারিয়েছে। হারিয়েছে তার বাবাকে, হারিয়েছে এক সহজ সরল মানুষের ভালোবাসা। এক বুক স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে এসেছিল সে, সেখানে পাওয়া হয়নি স্বামীর ভালোবাসা। একদিন হুট করে আল্লাহ পাক কেন জানি তার ঝোলা পরিপূর্ণ করতে থাকে। তারপর তার গর্ভে আসে এক নতুন প্রাণ। আল্লাহ পাক তার সবটুকু নেয়ামত একসাথে বেলির ভাগ্যে ঢেলে দিয়েছেন। এ হয়তো বেলির পাওনা ছিল। এভাবেই হয়তো আল্লাহ পাকের নেয়ামত আদায় করে নিতে হয় উপরওয়ালার কাছ থেকে। আজ 9 মাসে পড়েছে বেলির প্রেগনেন্সির। এই মাসের লাস্টের দিকে রেট পড়েছে। শরীরের কন্ডিশন ততটা ভালো না বেলির। নর্মালে সম্ভব না, তাই সিজারিয়ান করাতে হবে। বেলি যথেষ্ট শক্ত আছে। ভয় পাচ্ছি ইরফান, কারণ বেলির শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। গতকাল কোরআন খতম করেছে বেলি। ইরফান মসজিদে মিলাদ দিয়েছে। যে নারী সন্তান সম্ভাবনা অবস্থায় কোরআন খতম করে তার সন্তান একজন নেককার মানুষ হন। হয়তো বেলিও এমনটাই চায়। জানালার পাশে দাঁড়িয়েছিল বেলি। হঠাৎ করে পুরনো সবকিছু স্মৃতি মনে পড়ে যায় তার। আজ ইরফানকে বেলি ফুল আনতে বলেছে বেলি। ইরফান বারবার করে জিজ্ঞেস করার পরেও বেলি কিছু বলেনি। আজ রাতে সে সাজবে। বন্ধ ঘরে ইরফানের সামনে আজ আবার সাজবে সে। সে সাদা শাড়িটা পরে খোপায় বেলি ফুলের মালা পরবে সে। অবশ্যের কারণ আছে। সেদিন রাতে একবার ইরফান বলেছিল, বেলি আবার সেই সাদা শাড়িটা পরবে? শাড়িটা অনেক সুন্দর লাগে তোমার। তাই ভাবছে আজ একবার পরবে, তবে এক প্যাচ বাঙালি ভাবেই পরবে। তাই বেলি ফুল আনতে বলা হলো ইরফানকে। ইরফান বেলি ফুলের মালা টেনে টেবিলের উপর রেখে দিয়েছে। রাতে খাবারের পর ইরফানকে প্রায় 30 মিনিট রুমের বাইরে দাঁড় করিয়ে রেখেছে বেলি। ইরফান প্রায় বিরক্ত হয়ে গেছে। এইভাবে এতক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা যায় নাকি? তারপর দরজায় নক করে সে, বেলি, এই বেলি, বেলি। তোর আমি বের করবো, দরজা খোল ফাজিল। বেলি শরীর খারাপ তোমার, আর তুমি দরজা আটকে রেখেছো? এগুলো কি ফাজলামি বেলি? 1 মিনিট। 1 সেকেন্ডও না, দরজা খোলো। তার কিছুক্ষণ পর বেলি দরজা খুলে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফান আর দরজার ভেতরে ঢুকতে পারেনি। সে সেখানে ফিট হয়ে যায় বেলিকে দেখে। এ যেন এক সাদা অপ্সরার তার ঘরে। একেবারে বাঙালি নারী বেলি। মাথায় খোপা করে বেলি ফুলের মালাটা গুজে দিয়েছে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, এক প্যাচ করে শাড়ি পরে ভরা পেটে দাঁড়িয়েছে বেলি। ইরফান যেন ঘোরের মাঝে চলে গেছে বেলিকে দেখে। হঠাৎ করেই তার মুখ থেকে বেরিয়ে যায়, বেলি ফুল। বেলি মুচকি হেসে ইরফানের হাত ধরে তাকে রুমের ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর দরজাটা লাগিয়ে দেয় সে। ইরফান বেলির দিকে তাকিয়ে আছে এক পলকে। এরই মাঝে বেলি ইরফানকে বলে ওঠে, কেমন লাগছে? এই কি দেখো এইভাবে? অসাধারণ, মাশাআল্লাহ। আমার বউ একেবারেই সাদা বুড়ি লাগছে। এবার গান শোনা। বেলির এমন অদ্ভুত আবদারে অবাক হয় ইরফান। বারবার না করছে সে। সে তো গান পারে না, কি গান গাইবে? বেলি আরো জেদ করে, তুমি গাইবে না? আমি পারি না তো। না পারলেও গাও, আমি শুনবো। প্রায় কয়েকবার না না করা হয়ে গেছে ইরফানে, কিন্তু বেলি শুনছেই না। তারপর ইরফান চাপা গলায় গান শুরু করে। সাদা শাড়িতে বেলিকে অত্যন্ত সুন্দর লাগছিল। বেলিকে দেখে ইরফান সেই দারুণ গানটা তার গলায় ধরে। এই রাস্তাগুলো লাগে বড় অচেনা, আকাশটার সাথে নেই জানা শোনা। এই রাস্তাগুলো লাগে বড় অচেনা, আকাশটার সাথে নেই জানা শোনা। আমি তোর প্রেমেতে অন্ধ, ছিল চোখ কান সব বন্ধ। থেমে গেছে জীবনে লেনা দেনা। সেই পুরনো রাস্তাটাই আজ একা হেঁটে যাই। হচ্ছে না 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 বনিব না।
এখন এমনি করে ভালো কেমনি করে বাসি অন্য কোনো পাখিকে, তার যে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেতি আমাকে। মুগ্ধ নয়নে এক হাতে ইরফানের কাঁধ ধরে অন্য হাতে নিজের ভারী পেটে হাত দিয়ে চাঁদের আলো উপভোগ করে বেলি। আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে সে। এই নিঃশ্বাসে আছে শুধুই শান্তি। বেলির কোমর আঁকড়ে ধরে আপন মনে গান গাইছে ইরফান। এ যেন এক অসাধারণ মুহূর্ত, এ যেন এক ভালোবাসার মুহূর্ত, এ যেন এক স্পর্শকাতর অনুভূতি যা মনকে অনায়াসেই ছুঁয়ে যায়। হাত পা ফুলে গেছে বেলির, শরীরে জোর নেই বললেই চলে, তবু সে মনের দিক থেকে শক্ত আছে। আর এক এক সময় বাবু ভেতরে ফুটবল খেললে তো বেলির দফা রফা হয়ে যায়। ইদানিং বাবু ভেতরে ভালোই খেলাধুলা করে, সে হয়তো খেলে মজা পায়, এদিকে উপরে বেলির অবস্থা খারাপ হয়। রাতে বেলি শুয়ে আছে, ঠিক শুয়ে আছে বললে ভুল হবে, খাটের সাথে হেলান দিয়ে শুয়ে বসে আছে। ইরফান বেলির পাগুলো বালিশের উপর তুলে দিয়েছে, কিন্তু বেলির মনে শান্তি নেই। কারণ আজ অফিস থেকে আসার পর ইরফানকে অন্যরকম লাগছিল, যা বেলির চোখে সহজেই ধরা পড়ে। অন্যান্য দিন ইরফান বেলির সাথে কথা বলে, হাসি খুশি থাকে, কিন্তু আজ একদম অন্যমনস্ক। কিছু তো একটা হয়েছে যা বেলির মন ধরতে পেরেছে। আস্তে করে উঠে গিয়ে অতি সাবধানে হেঁটে হেঁটে ইরফানের পাশে গিয়ে বসে বেলি। ইরফান গালে হাত দিয়ে ল্যাপটপ দেখছে। ইদানিং ইরফানও কেন জানি সুন্দর হয়ে যাচ্ছে। ছেলের বাপ হবে নাকি মেয়ের বাপ হবে কে জানে, তবে বাপ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, সাথে মা। পেটে হাত দিয়ে ইরফানের পাশে বসে বেলি। ইরফান এতটাই মগ্ন আছে যে বেলি যে তার পাশে এসে বসেছে তার কোনো ধারণাই নেই। এতেই বেলি আরো বুঝে গেছে যে ইরফানের কিছু একটা তো হয়েছে। বেলি আস্তে করে ইরফানের কাঁধে ধরে। কাজ করতেছো? বেলির হাতের স্পর্শ আর মুখের কথা শুনে অত্যন্ত শান্ত নজরে ইরফান বেলির মুখের দিকে তাকায়। বেলির চেহারার মাঝে এক অসাধারণ আকর্ষণ আছে যা অন্যের মন মানসিকতাকে আকর্ষণীয় করে তুলতে বেশি সময় নেয় না। হালকা মিষ্টি হেসে বেলির গালে স্পর্শ করে উত্তর দেয়, একটু বাকি আছে। কি হয়েছে তোমার? কোথায় কি হয়েছে? লুকিও না, তোমার কিছু তো হয়েছে, বলো না কি হয়েছে। আরে না রে পাগলি, কিছুই হয়নি, আমি ভালো আছি। মিথ্যে কেন বলো? বেলির মনটা ছোট হয়ে যাক ইরফান চায়নি, আবার বেলিকে মিথ্যাও বলতে চাচ্ছে না সে, তাই বাধ্য হয়ে সত্যিটাই বলে দেয় সে। আজকে অফিস থেকে বের হয়ে যখন আসতে যাব তখন একজনকে দেখলাম। কাকে দেখলা? রুবিকে। রুবির কথা শুনে ধক করে উঠে বুকে মোচড় দিয়ে ওঠে বেলির। হঠাৎ রুবির সাথে দেখা, কি চায় রুবি এখন? নানান চিন্তা এক নিমিষে বেলির মুখে ভেসে ওঠে, যা ইরফানের মনে দাগ কাটতে এক মিনিটও সময় লাগেনি। ইরফান বুঝে গেছে এত কিসের চিন্তায় ডুবে গেছে বেলি। মুখে না বললেও ভেতরটা তার ফেটে যাচ্ছে, তাও ইরফানের জানা আছে। আলতো করে বেলিকে বুকে টেনে নেয় ইরফান। ইরফান বেলি ফুলেরই থাকবে, সে আর দ্বিতীয়বার অন্য পানে যাবে না। সে ভালোবাসে তার এই সহজ সরল বেলিফুলকে, যে কিনা তাকে এক নতুন প্রাণের সন্ধান দিয়েছে। আমি ভালোবাসি আমার বেলিফুলকে। ইরফানের কথাগুলো শুনে বেলিকে ইরফানের শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিশ্চুপ মুখ করে শুধু চোখ থেকে পানি ঝরাচ্ছে বেলি, কিচ্ছু বলছে না সে। বেলির এই অসাধারণ কিছু আচরণ যা ইরফান চাইলেও অদেখা করতে পারে না। আরো জড়িয়ে নেয় সে বেলিকে। কেঁদো না, আমি রুবিকে দেখেছি অন্যভাবে, নতুন বিয়ে করেছে। গত 2 মাস আগে বিয়ে হয়েছে তার। ছেলে নাকি তার পূর্ব পরিচিত। রুবি সেই লেভেলের মেয়ে যে কিনা সূর্য হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে যায়, তার থেকে নোংরার কাপুরুস্তামি যে কিনা। ইরফানকে আর কিছু বলতে দেয়নি বেলি। ইরফানের মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয় সে ইরফানকে। ইরফান চুপ করে চোখের পানি ছেড়ে দেয়। বেলিও কাঁদতে থাকে মুখ বুজে। এর মাঝেই ইরফান বেলির ভারী পেটে হাত রাখে আর বলে ওঠে, আম্মা জান আমার কেমন আছে গো? চোখ মুছে ইরফানের বুক থেকে মাথা উঠিয়ে সেও বলে, উফ, লাথি মারে তোমার আম্মা জান। ওমেন্স ফুটবল টিমে ভর্তি করাবো আম্মা জানকে। আর আমায় যে যন্ত্রণা দেয় তার বেলায়? তাকে আসতে দাও আর তুমি সুস্থ হও, সব যন্ত্রণা সুখে পরিণত করে দেবো। ইরফানের হাসিটা মাশাআল্লাহ। এক পলকে চেয়ে আছে বেলি ইরফানের দিকে। ইরফান দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে আর অনেক সুন্দরও। এরই মাঝে ইরফান বলে ওঠে, আর তো কয়েকটা দিন, তারপর আম্মা জান চলে আসবেন আবার। আল্লাহ পাকের দোয়ায়। হ্যাঁ, বেলি আর ইরফানের মেয়ে হবে। লাস্ট বার আলট্রা করিয়েছিল তারা।
সেখানে ডক্টর সুনিশ্চিত করেছেন যে তাদের মেয়ে হবে। ইরফান অনেক খুশি তার মেয়ে হবে বলে। হঠাৎ করেই বেলি 2 হাতে পেট চেপে হালকা চিৎকার করে ওঠে। মাগো! ইরফান বেলির চিৎকার শুনে আঁতকে ওঠে। হুট করেই বেলিকে ধরে ফেলে সে। কি হয়েছে বেলি? আরে লাথি মারলো, উফ তাই? উফ। অনুভূতি কেমন বেলি? এক অজানা অনুভূতি। এই অনুভূতিটুকু না হয় আমারই থাক। কেন আমাদের হওয়া যায় না? হ্যাঁ, তাও যায়। এই অনুভূতিটুকু না হয় আমাদেরই থাক। হ্যাঁ থাক আমাদের হয়ে। এখন চলো ঘুমাবে। তোমার কাজ শেষ, চলো। চলো। ইরফান বেলিকে ধরে উঠায়। পেটটা বেশ বড় হয়ে গেছে। 9 মাস চলছে বেলির, পেট তো বড় হবেই। বিছানায় নিয়ে গেছে ইরফান বেলিকে। আলতো করে শুয়ে দেয় সে বেলিকে। পা ব্যথা করে? মাজা থেকে শুরু করে পায়ের আঙুলের মাথা অবধি এত ব্যথা, আর কি ফুলে গেছে দেখো তো। আমি টিপে দিই? আরে না, লাইট অফ করে আমার পাশে আসো, ঘুমো। তুমি ঘুমোর চেষ্টা। পা ব্যথা করে? মাজা থেকে শুরু করে পায়ের আঙুলের মাথা অবধি এত ব্যথা, আর কি ফুলে গেছে দেখো তো। আমি টিপে দিই? আরে না, লাইট অফ করে আমার পাশে আসো, ঘুমো। তুমি ঘুমোর চেষ্টা করো। তুমি পাশে আসো, আমি তোমার বুকে মাথা দিয়ে রাখবো, না হয় ঘুম আসবে না। বেলির কথায় হালকা হেসে ইরফান লাইট অফ করে বেলির পাশে এসে শুয়ে যায়। ইরফান শোয়ার পর বেলি কাঁধ হয়ে ইরফানকে জড়িয়ে ধরে। কিন্তু ইরফানকে নিজেকে ধরতে দেয় না বেলি। কেউ ধরলে নাকি বেলি নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাই চুপ করেই ইরফান এক হাত দিয়ে বেলির হাত ধরে আর অন্য হাতে বেলির চুলে বিলি কেটে দেয়, যাতে বেলি ঘুমিয়ে যায়। এক সময় বেলি আসলেই ঘুমিয়ে যায়। বেলির মাথায় বিলি কেটে দিতে দিতে ইরফানও ঘুমিয়ে যায়। ভালোবাসাগুলো এখনো আস্তে আস্তে ধরা নেয় সুখরূপে, যা এসেছে ইরফান আর বেলির মাঝে। শেষ রাতের দিকে বেলির চিৎকার শুনে ইরফানের ঘুম ভেঙে যায়। বিছানায় বসে ইরফান বেলিকে দেখতে পায় না। হঠাৎ ওয়াশরুমের দিকে নজর দেয় ইরফান। শব্দ সেখান থেকে আসে। ইরফানের কলিজায় আর পানি নেই। ধূপধাপ করে তাড়াহুড়ো করে নেমে ওয়াশরুমের কাছে যায় ইরফান। ওয়াশরুমের দরজা খোলা ছিল। ইরফান ভেতরে ঢুকে যায়, দেখে বেলি ফ্লোরে বসে আছে। প্রচন্ড কাঁদছে মেয়েটা। ইরফান কি করবে না করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে তাকে পাগল পাগল লাগছিল। ইরফান দৌড়ে গিয়ে বেলিকে তোলার চেষ্টা করে। বেলি উঠতে পারছে না। ইরফান প্রায় কেঁদে দিয়েছে। মাকে ডাকো, মাকে ডাকো। বেলির মুখ থেকে মায়ের কথা শুনে ইরফানের মাথায় আসে তার শাশুড়ির কথা। ইরফান বেলিকে বলতে শুরু করে, তুমি একা একা কেন আসলে? মাগো, মাকে ডাকো। আমাকে ডাকলো না কেন? তুমি ঘুমোচ্ছিলে, মাকে ডাকো। ইরফান দৌড়ে গিয়ে বেলির মাকে ডাকে। জামাইয়ের মুখ থেকে এই খবর শুনে বেলির মা দৌড়ে আসে। মেয়েকে এইভাবে পড়ে থাকতে দেখে বেলির মা কেঁদে ফেলে। কেমনে পড়ছোস মা? মা, মা ধরো আমারে। হায় হায় গো, জামাইরে ডাকলি না কি লাইগা? ইরফান আর বেলির মা মিলে বেলিকে তুলে। বেলির লেবার পেইন উঠে গেছে। বেলিকে উঠানোর সাদা টাইলসের দিকে নজর যায় ইরফানের। ফ্লোরে রক্ত দেখে আটকে উঠে ইরফান। ওর মুখ দিয়ে আচমকাই বের হয়ে যায়, মা রক্ত। ইরফানের কথা শুনে বেলির মা ফ্লোরে তাকায়, সাথে বেলিও। বেলির রক্ত ছুটে গেছে। বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে তাকে। এইদিকে ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকা বেলি বারবার চিৎকার করে ওঠে। মিনু চেঁচামেচি শুনে দৌড়ে আসে। বেলির মা কোন রকম বেলির ম্যাক্সি পাল্টে দেয়, আরো কিছু জামা কাপড় নিয়ে নেয়। মিনুও কেঁদে দেয় বেলিকে দেখে। ঘড়িতে রাত প্রায় 3:30। এত রাতে এই বিপদ? কথায় আছে বিপদ সবসময় রাতেই আসে। রাতে এসেছে বিপদ, ভয়ানক বিপদ যা উল্টে পাল্টে দিচ্ছে ইরফানকে। বেলির কান্না তার কলিজায় গিয়ে লাগছে। পেট ধরে বারবার চিৎকার করছে বেলি। কোন রকম সিএনজি একটা নিয়ে হাসপাতাল রওনা দেয় ইরফান। মিনুকে বাসায় রেখে গেছে সবাই। মিনু বারবার বলেছে যাবে সাথে, কিন্তু বাসা খালি থাকায় তাকে আর নিয়ে যায়নি ইরফান। বেলির মা বেলিকে জড়িয়ে রেখেছে আর পাশে ইরফান বসা। যত দ্রুত সম্ভব হাসপাতালে যাচ্ছে তারা। ব্যথার যন্ত্রণায় বারবার ইরফানের হাতটা চেপে ধরে বেলি। কোন রকম হাসপাতালে নিয়ে যায় বেলিকে। ডক্টর তখন অফ ডিউটিতে ছিল, তাকে ফোন করে আনানো হয়। সে এসে চেঁচামেচি শুরু করে দেয়। কি হয়ে পড়েছে? হয়তো পিছলে গিয়ে। হয়তো। আপনি কোথায় ছিলেন? ব্লাড ছুটেছে।
নার্স, ওটি রেডি করুন এক্ষুনি। নার্স ডক্টরের কথায় দ্রুত ওটি রেডি করতে চলে গেছে। 15 মিনিটের মাথায় বেলিকে ওটিতে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় বেলি খুব কেঁদেছে ইরফানকে ধরে, অনেক কেঁদেছে নিজের মাকে ধরে। ডক্টরের তাড়াহুড়োয় বেলিকে ওটিতে নিয়ে যাওয়া হয়। এদিকে ইরফানের শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বেলির রক্ত দেখে আর ব্যথা দেখে ইরফান হতভম্ব হয়ে আছে। ইরফান পাগলের মতো করতে থাকে। এই সময় ভরসা একমাত্র আল্লাহ পাক আর বেলির মা। বেলির মা বারবার বড় খতমের দোয়া পাঠ করছেন আর জামাইকে সান্ত্বনা দিচ্ছেন। এরই মাঝে ওটি রুমের লাইটটা জ্বলে ওঠে আর ইরফান তা দেখে নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে নেয়। ওটি চলছে আর বাহিরে ইরফানের বুকটা খা খা করছে। কেন যে এত ঘুম এলো তার, আর কেন যে বেলি তাকে ডাকলো না। বেলির খুব কষ্ট হচ্ছে এই ভেবে বারবার চোখ জোড়া তার পানিতে ভরে উঠছে। নিজের কাছে নিজেকে খুব খারাপ মনে হচ্ছে তার কাছে। পাগল পাগল লাগছে তার সবকিছু। বেলির মা ইরফানের পাশে বসে আছে। ইরফান বেলির মাকে উদ্দেশ্য করে বলে, ভেতরে ওর খুব কষ্ট হচ্ছে তাই না মা? ইরফানের কথায় বেলির মা মনে মনে ভেঙে পড়লেও জামাইয়ের সামনে নিজেকে কঠিন অবস্থায় রেখেছেন যাতে জামাই ভেঙে না পড়ে। দৃঢ় কণ্ঠে তিনি বলেছেন, মা হইতে গেলে কষ্ট করণ লাগে বাবা, ধৈর্য ধরো বাবা, আল্লাহ পাক আছেন তো, তিনি একটা দিক করবই। আমার ভালো লাগছে না কিছুই। আমি যে কেন এত ঘুম দিলাম। এইটা কি কো বাবা, ঘুমাইবা না কি দাঁড়াই থাকবা নাকি? যা হইছে তা হওয়ার আসিল, তাই হইছে, আল্লাহরে ডাকো। শাশুড়ির কথায় খানিকটা শান্ত হয় ইরফান। তবু তার মন আর রূহ পড়ে আছে ওটিতে। ইরফান চুপ করে বসে তো আছে, কিন্তু তার ভেতরের ঝড় কেবল সে একাই সামলে নিচ্ছে। অন্যদিকে ওটিতে প্রায় 1 ঘন্টা সময় নিয়েছে ডক্টর। ব্লিডিং হয়ে যাওয়াতে সমস্যা হয়েছে। আর তাছাড়া বেলির শরীর অনেকটাই দুর্বল, যার কারণে বেলির রেসপন্স খুব কম। তাই ডক্টর তার সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করেছেন এখানে, যাতে বাচ্চা এবং মা দুজনেই বেঁচে বাহির হতে পারে। বিগত 1.5 ঘন্টা যাবৎ ওটিতে থেকে অবশেষে পৃথিবীর মুখ দেখে বেলির মেয়ে। সর্বোচ্চ চেষ্টার ফলাফল অবশেষে বেলি এবং তার সদ্য নবজাতক মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। বাচ্চাকে ক্লিন করে বাইরে বের করে আনে নার্স। নার্সের হাতে বাচ্চা দেখে ইরফানের জানে যেন পানি চলে আসে। নার্স বাচ্চাকে এগিয়ে দিয়ে বলে, বেলির মা তখন নার্সকে উদ্দেশ্য করে বলে, বাবুর বাবার কোলে দেন। নার্স ইরফানের দিকে বাচ্চাকে এগিয়ে দেয়। নার্সের হাতে বাচ্চা দেখে ইরফানের হাত পা কাঁপা শুরু হয়ে যায়। এতটুকু একটা জান, এইটুকু একটা শরীরে, একদম ছোট ছোট হাত পা, ছোট ছোট আঙুল, হাই তুলছে বারবার বাচ্চাটা। এমত অবস্থায় বেলির মা ইরফানকে বলে, কোলে লও বাবা, তোমার মেয়েরে কোলে লও। শাশুড়ির কথা ইরফান তার মেয়েকে কোলে নেয়। মেয়ে বাপের কোলে উঠে হাত পা ছুঁড়ে হাই তুলে টিপ টিপ করে যায়। মেয়েকে কোলে নিয়ে ইরফানের পুরো শরীরে শীতল হাওয়া বয়ে যায়। ইরফানের চোখ বেয়ে অনায়াসে পানি ঝরে যায়। অনুভূতিগুলো হয়তো এমনই হয়। সন্তানের বাবা হওয়ার হয়তো এটাই হয়। বাবা হওয়ার অনুভূতি হয়তো এমনটাই হয়। নিজেকে তখন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মনে হচ্ছিল ইরফানের, কারণ এই মুহূর্তে তার হাতে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ ছিল। মেয়েকে কোলে নিয়ে ইরফানের বেলির কথা মনে পড়ে যায়। সে তখনই নার্সকে জিজ্ঞেস করে, বেলি কেমন আছে? মানে আমার স্ত্রী, সে কেমন আছে? নার্সের কথায় কলিজা ঠান্ডা হয় ইরফানের। সে মেয়েকে নিয়ে চেয়ারে বসে যায়। আমার মা কেমন আছে? কেমন আছে আমার আম্মা জান? মেয়েকে কোলে নিয়ে কত কথা ইরফানের। কিছুক্ষণ পরে ইরফান তার শাশুড়ির কোলে দেয় বাচ্চাকে। বেলির মায়ের এ যেন এক অন্যরকম অনুভূতি, যে বেলিকে আতুর ঘরে জন্মের পর এইভাবে কোলে নিয়েছেন। আজ সেই বেলির মেয়েকে হাসপাতালের করিডোরে এইভাবে কোলে নিয়েছেন। নানীদের এই জিনিসগুলো খুব ভাগ্য করে আসে। প্রথমে নিজের সন্তানকে কোলে নেওয়ার স্বাদ, তারপর সেই সন্তানকে কোলে নেওয়ার স্বাদ। এ যেন আত্মা জুড়িয়ে যাওয়া এক অনুভূতি। বেলিকে প্রায় 20 মিনিট পর কেবিনে দেওয়া হয়। জ্ঞান পুরোপুরিভাবে ফিরে নাই তার। চোখ তার ঘুমের রাজ্যে। একটা পরিষ্কার কেবিনে বেলিকে রাখা হয়েছে। তার এক পাশে পাশাপাশি 2টো বেড, আর এক পাশে একটা দোলনা রাখা হয়েছে। বেলি সেখানে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বাচ্চাও তার নানির কোলে আছে। ইরফান বেলির দিকে চেয়ে আছে। ইরফান বসে থেকেই বুঝে গেছে ঘুমন্ত বেলির শরীরটা কত ক্লান্ত। পুরো শরীরের ক্লান্তিটা বেলির চেহারায় ভর করছে। প্রায় 1 ঘন্টা পর পুরোপুরিভাবে বেলি সেন্সে আসে। সকালটা যে কোন দিক দিয়ে হয়ে আছে তা কেউই বুঝতে পারেনি। সকাল হওয়ার পরে ইরফান তার বাবাকে ফোন করে জানায়। অফিসে বসকে মেইল করে দেয় তার ছুটি লাগবে। সে যে বাবা হয়েছে। অন্যদিকে কয়েকজন কলিগকে ফোন করে সুখবর জানিয়ে দেয় ইরফান। অবশ্য
সেই কয়েকজন কলিগ সবটাই জানে, বেলিকে, রুবিকে, কিন্তু তারাও প্রথমে ইরফানকেই কথা শুনিয়েছে, না দেখেও বেলিকে সাপোর্ট করেছে। অফিসের অন্যান্য কলিগরা এত কিছু জানেও না, তাই তাদের খোলাসা করে কিছুই বলার নেই ইরফানের। বেলির জ্ঞান ফেরার পর ইরফানকে সামনে দেখতে পায় সে। ইরফানকে দেখে খুশিতে হেসে দেয় বেলি। ওটি রুমেই বেলিকে তার বাবুকে দেখানো হয়েছিল একবার, তবু ইরফানকে জিজ্ঞেস করে, বাবুকে দেখেছো? ইরফান হাসি মুখে জবাবও দেয়, হ্যাঁ দেখেছি। কেমন হয়েছে দেখতে? বেলির ঘরে আরেক বেলি, ছোট্ট বেলি। বেলির মা নাতনিকে কোলে নিয়ে এসে মেয়ের পাশে দাঁড়ায় আর বলে, তোর মেয়ে মাশআল্লাহ একেবারে চুপচাপ রে বেলি ফুল। মাশাআল্লাহ বলো মা। এটা বলতে যাদেরই আম্মা জান এই যে চিৎকার শুরু করেছে, ছোট কণ্ঠে ওয়া ওয়া করে তার কান্না শুরু। এই কান্না জানান দিচ্ছে যে তার ক্ষুধা পেয়েছে। বড় হয়ে গেলে তো মাকে বকে দিত, এখন তো সে এতই ছোট যে মা বলতে পারে না, তাই জানান দিচ্ছে মা আমার ক্ষুধা পেয়েছে। মায়ের বুকের প্রথম শাল দুধের স্বাদ সব নবজাতকের প্রাপ্য থাকে। বেলির বাচ্চাটাও গলা ফাটাচ্ছে তার জন্য। বেলির মা ইরফানকে একটু বাইরে যেতে বলে। শাশুড়ির কথা ইরফান উঠে বাইরে যায়। এর ফাঁকে বেলি তার সদ্য নবজাতককে দুধ দেয়। অন্যদিকে আজ ইরফান পরিপূর্ণ, আজ তার সংসার পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ সে। বেলি আজ তাকে দুনিয়ার সেরা সম্পদ উপহার দিয়েছে। বেলি এক মহান আত্মত্যাগী নারী, যে কিনা তার এতটুকু জীবনে নিজের সবটা বিসর্জন দিয়েছে ইরফানের কাছে। বেলি সেই নারী যে কিনা ইরফানের মারধর, ইরফানের রাগ সব সহ্য করে নিজের মাঝে ধারণ করে নিয়েছিল অনায়াসে। নিজের বক্ষে ধারণ করেছিল সব ব্যথা, সব যন্ত্রণা, তবুও মুখ ফুটে কিছুই যায়নি সে। বেলির ধৈর্যশীলতা আজ তাকে সবটা দিয়েছে। ইরফানের ভালোবাসা, একটা সাজানো সংসার, একটা ফুটফুটে সন্তান সব পেয়েছে। 10 দিন পর বেলিকে আর তার মেয়েকে বাসায় আনা হয়। পুরো বাসা পরিষ্কার করে রেখেছে মিনু। এই 10 দিনের মাঝে মিনু হাসপাতালের মোট 15 বার গেছে। এমনও দিন গেছে 2 বারও গিয়েছে সে বেলিকে খুব ভালোবাসে। তেমন ভালোবাসে বেলির সংসারকে, আর এখন সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসে বেলির সন্তানকে। মা ছাড়া তার মুখে কথাই রোচে না এখন। মিনু চায় সারাক্ষণ বেলির বাচ্চা তার কাছে থাকুক। গ্রাম থেকে ইরফানের বাবা এসেছেন। বেলি আর ইরফানের বাচ্চার নামকরণ হবে, সাথে মিলাদ হবে। কিছু মেহমানও দাওয়াত করে ইরফান। শুক্রবার যথারীতি জুমার পরে মিলাদ হয় ইরফানের বাসায়। মসজিদের বড় হুজুর ইরফানকে ডেকে বাচ্চার নাম কি রাখবে জিজ্ঞেস করেন, মানে তাদের পছন্দ অনুযায়ী কোনো নাম আছে কিনা। তখন ইরফান বেলিকে জিজ্ঞেস করতে রুমে যায়। বেলি তখন বাচ্চাকে কোলে নিয়ে বসায়। ইরফানের কথায় বেলি তার বাচ্চার দিকে তাকায়। কুরআন শরীফে একটা শব্দ বারবার পড়েছে বেলি, জান্নাত, তাই মেয়ের নাম দিয়েছে সে জান্নাতুল ইকরা। বেলির কথা অনুসারে মেয়ের ভালো নাম রাখা হয় জান্নাতুল ইকরা। বাবার নামের সাথে মিল রেখে নাম রাখা হয় ইন্দি। সারা ঘর এখন মেয়েতে থাকে ইন্দিতে। কখনো বেলি, কখনো ইরফান, কখনো মিনু। মিনু তো চোখে হারায় ইন্দিকে। বেশিরভাগ সময় ইন্দি মিনুর কাছে থাকে। অফিস যাওয়ার আগে ইরফান ইন্দিকে দেখাই লাগে। ইন্নি মাশাআল্লাহ অনেক সুন্দর, যেন এক মিষ্টি পরি। যে দেখে সেই কোলে নিতে যাচ্ছে। দুধে আলতা রংদার, জিভটা বের করে, তাতা করে। বাবাকে চিনে সে ভালো মতো। মায়ের ওড়নার নিচে লুকিয়ে লুকিয়ে খেলে সে। মিনুর মুখে যদি একবার মা ডাক শুনে ইন্নি লাফিয়ে ওঠে, হামাগুড়ি দিয়ে সারা ঘর খেলে আর তাতা করে। কলিং বেলের শব্দ পেলে ইন্নি মায়ের আঁচল ধরে টানে, বোঝাতে চায় তার বাবা এসেছে। বেলি তখন ইন্নিকে কোলে নিয়ে দরজা খুলে দেখে। দরজা ইরফানকে দেখলে খিলখিলিয়ে হেসে দুহাত বাড়িয়ে দেয় ইন্নি। এর মানে বাবাকে জানান দিচ্ছে তাকে কোলে নিতে। ইন্নির বয়স খুব কম, এরই মধ্যে একটু একটু করে দাঁড়ায় ইন্নি। বেলি আর ইরফানের বাঁচার অনুপ্রেরণা ইন্নি। ঘরে ইন্নির খেলনার অভাব নেই। ইরফান অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসবেই তার রাজকুমারের জন্য। সুখের কমতি নেই এই ঘরে। বেলির জীবন আজ কানায় কানায় পূর্ণ। ইরফানের অনেক ভালোবাসার সুখের মাঝে ইন্দিকে নিয়ে পরদিন সকালবেলা বেলি ইরফানের জন্য নাস্তা বানাচ্ছিল রান্নাঘরে। ইরফানের পাশে ইন্নি শুয়ে শুয়ে হাত পা ছুটছে। ইরফান ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। বেলি আর ইরফানের মেয়ে ইন্নি অনেক শান্ত হয়েছে। ক্ষুধা লাগা আর ব্যথা পাওয়া ছাড়া সে কাঁদে না। ইরফান ব্লেজার পরতে পরতে ইন্নিকে ডাকে, আম্মাজান, ও আম্মাজান। ইন্নি কি বুঝেছে কে জানে, ইরফানের মুখে আম্মাজান ডাক শুনে ইন্নিও সেই সাথে তাল মেলায়। ইরফান আবারও ডাকে, আম্মাজান। ওই আমার আম্মাজান। আমার আম্মাজান কি করে? ইন্নি তখন ইরফানের কথা শুনে
শব্দ করতে থাকে। বিছানার একদম কর্নারে চলে আসে, 2 হাত এগিয়ে দিয়ে বাবাকে ইশারা করে। ইরফান আয়নায় ইন্নিকে দেখে দ্রুত গিয়ে কোলে নেয় ইন্নিকে। হ্যাঁ, আম্মাজান পেকে গেছে, আমার আম্মাজান পেকে গেছে। ইরফান ইন্নিকে কোলে রেখে বেলিকে রাখতে থাকে, আর বেলিও তখন সব কাজ রেখে দৌড়ে চলে আসে রুমে। কি হলো? টাটা ঠিক করে দাও। নিজেই ঠিক করে নাও। ইরফান ইন্নিকে শিখিয়ে দেয় মাকে ডাকতে। ইন্নি যেন কত কিছুই বুঝে ফেলে। সেও বাবার কথা মতো মাকে হাত দিয়ে ইশারায় ডাকতে থাকে। বেলিও মেয়ের কথায় হাসি মুখে ভেতরে ঢুকে যায়। ইরফান ইন্নিকে খাটে বসিয়ে রেখে বেলির কোমর জড়িয়ে ধরে। বেলি পরম মমতায় ইরফানের টাই ঠিক করে দেয়। ইরফান আর নিজেকে ধরে রাখতে পারেনি, বেলির কপালে আলতো করে একটা চুমু দিয়ে দেয়। মায়ের কপালে চুমু দেয়, ইন্নি খিলখিল করে হেসে দেয়। ইরফান আর বেলি ইন্নির হাসি দেখে নিজেরাও হেসে দেয়। তখন ইরফান ইন্নিকে কোলে নিয়ে বলে, মাকে চুমু দেওয়ায় আম্মাজান আমার খুশি হয়ে গেছে। বাবা চুমু দে আম্মাজানকে। এই বলে ইন্নির গালে চুমু দেয় ইরফান, আর ইন্নি তা শব্দ করে হেসে দেয়। এজন্য এক ভরা এবং পরিপূর্ণ সংসার। ইরফান বেলির সুখের সংসার, যেখানে ইন্নি নামের মেয়েটা ইরফান বেলির সুখের স্থায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। অন্ধকার রুম, চারিদিকে শুধুই নিস্তব্ধতা বিরাজ করছে। ভালোবাসাগুলো আজ পালিয়ে গেছে। এখানে না আছে ভালোবাসা, আর না আছে অনুভূতি। অনুভূতিরা আছে এখানে মৃত। ঘড়ির কাঁটাতে রাত 10:15। ফ্ল্যাটের প্রত্যেকটা রুম চুপচাপ হয়ে আছে। এখানে চাপা আর্তনাদ আর যন্ত্রণা, তবু বেঁচে থাকতে হচ্ছে। সম্পদ বলতে এখানে আর কিছুই অবশিষ্ট নেই। আছে শুধুই এক নিঃস্ব দীর্ঘশ্বাস, যা নিয়ে বেঁচে থাকা বড্ড কঠিন। বাড়িধারায় অবস্থিত এই ফ্ল্যাটে আজকাল আর হাসির গুনগুন শব্দ শোনা যায় না। সব স্মৃতি জায়গার ফ্ল্যাটে ফেলে এসেছে সবাই। এই ফ্ল্যাটে শুধুই কান্নার কষ্ট, এই ফ্ল্যাটে শুধুই হাহাকার, এই ফ্ল্যাটের আনাচে কানাচে শুধুই অন্ধকার। এখন জীবন থেকে অনেক কিছু শিক্ষা নিতে হয়। এক জীবনে মানুষ হয়তো সবটা পায় না। জীবন প্রতিনিয়ত বদলাতে থাকে। বদলে যায় স্বপ্নগুলো, বদলে যায় দিনগুলো, কিন্তু বদলায় না স্মৃতিগুলো। ভালোবাসা যেখানে আর হার মানতে বাধ্য হয় অভিমানের কাছে। ভাগ্য যেখানে ছিনিয়ে নিয়ে যায় ভালোবাসাকে, ভাগ্য যেখানে ছিনিয়ে নিয়ে যায় কিছু রক্তের বাঁধনকে, ভাগ্য যেখানে ছিনিয়ে নিয়ে যায় আলোকে। অনেক অভিমান হয় ভাগ্যের উপর, কিন্তু এখানে না পারা যায় অভিমান পুষে রাখতে, না পারা যায় আল্লাহকে ভুলে থাকতে, না পারা যায় 5 ওয়াক্ত নামাজ থেকে বিরত থাকতে। কথায় বলে আল্লাহ নাকি যা করেন ভালোর জন্য করেন। এমন অবস্থায় ফোন বেজে ওঠে। হাতে নিয়ে দেখতেই পরিচিত এক নাম্বার। রিসিভ করে গানে নেয়া। হ্যালো, কেমন আছো? বেঁচে আছি কোনো রকমে। যা হয়েছে ভুলে যাও। কষ্ট আঁকড়ে আর কতদিন বেঁচে থাকবে? ওর পাগলামি দিন দিন বেড়েই চলেছে। ডক্টর কি বলে? ব্রেনের সমস্যা, মানসিকভাবে ভেঙে পড়াই অবনতি। 1 বছর তো এইভাবেই কেটে গেল, তবুও উন্নতি দেখছি না। তোমার গলা ধরে গেছে যে, কাঁদছিলে নাকি? আল্লাহ পাক আমাকে কান্না দিয়েছে, এখন তো কান্না ছাড়া উপায় দেখি না। আফসোস করে কি হবে আর, সে তো ফিরে আসবে না। আমার পাপের ফল নিষ্পাপ প্রাণটা পেল। ওকে সামলে রেখো, এখন তো পাগলামি করলে হবে না। এই সময় আরো রিস্ক হয়ে যাবে ব্যাপারটা। তাই তো 24 ঘন্টা লোক রাখা আছে, মা আছেন, সাথে বউও আছে। আগামীকাল তার 2য় জন্মদিন, তাই না? মনে রেখেছো তাহলে তুমি? আমিও তো কম পাপ করিনি। এমন যন্ত্রণা যাতে আল্লাহ পাক আমাদের শত্রু কেউ না দেয়। যাই হোক, মেহরাব কেমন আছে? ভালো আছে, তার বাবার সাথে খেলছে। মেহরাবকে নিয়ে আর এসো না এখানে, আর সেই দিনের জন্য আমি দুঃখিত। ছি, কি সব বলো তুমি? আমি মানছি আমি খারাপ, আমি জঘন্য, তাই বলে মায়ের মন বুঝবো না? আমিও বুঝি একজন মায়ের শোকটা কত বড় আর কত কঠিন হতে পারে। আচ্ছা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে দেখে রেখো। লাইন কেটে চোখের চশমাটা খুলে চোখের পানি মুছে নেয় সে। মানুষ বদলায়, কারণে অকারণে বদলায়। ভালো খারাপ হয়, আবার খারাপ ভালো হয়। এই নারীটিও হয়তো ভালো হয়েছে এখন। বুক ফেটে কান্না পাচ্ছে তার, তবু সে শক্ত হয়ে আছে। অন্ধকার রুমে লাইট জ্বালিয়ে রুমটি আলোকিত করে সামনে এসে বসেন এক বয়স্ক লোক। বয়স্ক লোকটিও অনেকটা আধমরা হয়ে আছে। শোক সামলাতেও 1 বছর লেগে গেছে, তবু সামলে উঠছে না। ছেলের পাশে এসে বসে ছেলের কাঁধে হাত রাখেন রহমান আলী। আজকাল স্পর্শটা বড্ড বেশি চেনা হয়ে গেছে। হাতের স্পর্শতেই বুঝে যায় তার বাবার হাত।
চোখের পানি মুছে বাবার দিকে নজর তুলে তাকায় ইরফান। হ্যাঁ, অন্ধকার রুমে বসে থাকা নিঃস্ব মানুষটা আর কেউ নন, সে ইরফান, জনাব ইরফান মাহমুদ। ছেলের চোখে পানি দেখে নিজেকে সামলে নেন রহমান আলী। আজকেও এইভাবে বসে আছো? বাবার কথায় হতভাগ্যদের মতো তাকিয়ে থাকেন ইরফান। কি বলবে কি করবে জানা নেই তার, তবু কথা বলে সে। কি আর বলবো আর। বেআইন বলল আজকে নাকি পাগলামি বেশি করছে। রোজ রোজই বেড়ে যাচ্ছে। এই সময়ে এমন পাগলামি ভালো না, পরে ক্ষতি হবে। দেখছি কি করতে পারি। এমন সময় রাবেয়া বেগম হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে আসেন। রাবেয়া বেগমকে দেখে ইরফানও বুঝে যায় আবারও হয়তো সে কিছু করেছে। রাবেয়া বেগম এসে ইরফানের সামনাসামনি বসে। কি করেছে আবার মা? আচ্ছা আমি যাচ্ছি, আপনি এখানে থাকেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায় ইরফান, পা বাড়ায় ভেতরের রুমের দিকে। তার জানা নেই কি করে শান্ত করবে ভেতরে থাকা সেই মানুষটাকে। সাহস করে রুমে পা দেয় ইরফান। ভেতরে থাকা মানুষটা তখন কাপড় চোপড় গোছাচ্ছে আর বিড়বিড় করছে। ইরফান সামনে গিয়ে দাঁড়ায়। তার ইরফানকে দেখে সামনে অবস্থিত নারীটির মুখে হাসি ফুটে ওঠে। ইরফানের দুই হাত ধরে ইরফানের খুব কাছে চলে আসে সে। তুমি তুমি আসছো আসছো তুমি? দেখো না, জামা কাপড়গুলো রাখার জায়গা নেই। এত বড় বাসা, এত বড় রুম, কিন্তু এইটুকু ছোট ছোট জামাগুলো রাখার জায়গা নেই। এটা হয় কখনো বলো তুমি? ভালো হয়েছে তুমি আসছো। মাকে বকা দিয়ে দিও তো। আমি যখনই এইগুলো গুছাই তখনই মা খালি আসে। আমার এইটুকু ইন্নির সাথে মায়ের কিসের এত রাগ আমি বুঝি না। নানীরা রাতনিদের কত আদর করে, আর আমার মা, সে আমার এইটুকু ইন্নিকে সহ্য করতে পারে না। 5 মাসের ভরা পেটটা নিয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে থাকা নারীটি আর কেউ নয়, সে ইরফানের বেলিফুল। তার বেলিফুলটা আজ মানসিক রোগে। তার বেলিফুলটা আঘাতে আঘাত পেতে পেতে আজ নিঃশেষ হয়ে গেছে। বেলিকে দেখলে ইরফান নিজেকে আর সামলাতে পারে না, আপনা আপনি চোখ দিয়ে তার পানি আসতে থাকে। মানসিক রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করছে বেলির মাঝে। বেলির মানসিক রোগটা ধরা পড়ে ইন্নির মৃত্যুর পর থেকেই। হ্যাঁ, ইন্নি আর নেই। ইরফান বেলির ছোট ইন্নিটা আজ আর দুনিয়ায় নেই। আজ থেকে 1 বছর আগে প্রচন্ড জ্বর, জন্ডিস আর নিউমোনিয়ায় শেষ হয়ে গেছে তাদের ছোট্ট পরিটা। ইরফান বেলিকে কিভাবে শান্ত করবে ভেবে পাচ্ছে না। আজ মিনুটাও নেই। মিনু থাকলে অন্তত বেলিকে সামলে নিতে পারত। ইরফান চোখের পানি মুছে হাসি মুখে বেলির গলা জড়িয়ে ধরে। কি হয়েছে আজ আমার বেলি ফুলে? মায়ের উপর রাগ হয়েছে বুঝি? হবে না কেন বলো? মা ইন্নির জামাগুলো কেন সরাতে চায়? ইন্নি কাঁদে, মা কি তা বোঝে না? বেলি মানতেই চায় না ইন্নি আর নেই। তার ছোট মাটা যে আর নেই তা সে বুঝতেই চায় না এবং মানতেই চায় না। বেলি শেষ কেঁদেছিল ইন্নিকে যখন গোরস্থানে নিয়ে যাওয়া হয়, আর তার পরদিন থেকেই আবারও নর্মাল হয়ে যায়। কতবার বলা হয়েছে ইন্নি আর নেই। ইরফান আর সামলাতে না পেরে বেলিকে টেনে হিচড়ে ইন্নির কবরের সামনে পর্যন্ত নিয়ে দাঁড় করিয়েছে। কারণ তখন বেলির মেন্টাল পজিশন খুব খারাপ ছিল। আর সেই দিনই বেলি প্রথম ইরফানের গায়ে হাত তুলে। কথাগুলো হুট করে মনে পড়ে যায় ইরফানের। নিজেকে সংযত রেখে ইরফান বেলিকে খাটে বসায়। ঠান্ডা মাথায় শান্ত গলায় বেলিকে বোঝাতে শুরু করে। এই যে দেখো, আমার দিকে দেখো। এই যে তোমার পেটে যে এখন ইন্নি আছে, তুমি যেমন করো সে তো সব দেখছে, সব। তা মা কারো কথা শোনে না, খায় না, এগুলো কি ভালো কাজ? ইরফানের কথায় নিজের পেটে হাত রাখে বেলি। সে বিশ্বাস করে তার পেটের মধ্যে চলে গেছে ইন্নি। মাথার সমস্যাটা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে সব আজে বাজে চিন্তা ভাবনা মাথায় আসে তার। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, তুমি তো ঠিক বলেছ। ইন্নি তো দেখছে সব। আমি তো এত রেগে যাই কেন? হ্যাঁ সেটাই তো, বুঝে কেন অবুঝের মতো করো বেলি? কেন খাও না? ইন্নি কি আর বানাবে? ইন্নিটা আসলে এমন মার দিব কেন যে আমার পেটের ভেতরে আবার চলে গেল। আচ্ছা বেশ, আমরা একসাথে মারবো তাকে। এখন খেয়ে নাও। ডক্টর না বলেছে না খেলে ইন্নি আসবে না। ইন্নিকে আনতে হলে তো খেতে হবে। এই খাবারগুলোতে গন্ধ আসে, তাই খাই না। আচ্ছা বেশ, গন্ধ লাগবে না, তুমি খাও। দাও দাও, আমি খাইয়ে দিচ্ছি। দাও দাও, তুমি খাইয়ে দাও, না হয় ইন্নিটাও কাঁদবে। বেলিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় ইরফান।
5 মাস শেষ হতে চলল তার খেয়ালই ছিল না সে আবার মা হতে চলেছে। গত 6 মাস আগে সেই রাতের মিলনের ফল আজকের এই অনাগত সন্তান। বেলির মাথায় হাত রেখে অতীতের উড্ডা ইরফান। ইন্নির সেদিন প্রচুর জ্বর এসেছিল, পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল তার। হাসি খুশি বাচ্চাটা আস্তে আস্তে চোখের সামনে নিস্তেজ হয়ে পড়তে থাকে দিন দিন। পাগল প্রায় বেলি তখন দিন রাত মেয়ের সেবায় নিয়োজিত। ডক্টর বলে নিউমোনিয়া হয়েছে, মাথা আরো খারাপ হয়ে যায় বেলি আর ইরফানের। 1 মাসে প্রায় 50,000 টাকা শেষ করে ইরফান। এই ডক্টর না ওই ডক্টর, এই মেডিসিন না ওই মেডিসিন, কিছুই বাদ রাখেনি ইরফান। বেলি দিন রাত হত্যা দিয়ে পড়ে থাকতে চায় না মাঝে সন্তানের আরোগ্য কামনায়। চোখের সামনে ইন্নির শেষ হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি তারা। একসময় বেলি খেয়াল করে ইন্নির চোখ মুখ হলুদ আকার ধারণ করেছে। বেলি জানতো এসব জন্ডিসের লক্ষণ। আবার ইন্নিকে নিয়ে দুজন ছুটে ডাক্তারের কাছে। হ্যাঁ, যা ভেবেছিল তাই হয়েছে। ইন্নির জন্ডিস হয়েছে এবং তা মারাত্মক আকার ধারণ করেছে। পাগল প্রায় বেলি ইরফান তাদের সর্বোচ্চ চেষ্টা করে যায়। তাদের দুজনের জীবনে ফেরেশতা হয়ে আসা ইন্নিকে আর হাসতে দেখা যায় না। সারাক্ষণ কান্নার উপরে থাকতো বাচ্চাটা। ইরফান অফিস থেকে ফিরে এসে ইন্নির মুখ থেকে বাবা ডাক শোনে না। হাত বাড়িয়ে ইরফানের কোলে মাঝে সাথে আসে ইন্নি। মিনুও কোলে কোলে রাখে ইন্নিকে। একদিন দুপুরে বেলি ইরফানের পাশে এসে বসে। সেদিন ইরফানের ছুটি ছিল। শুনছো? হ্যাঁ বলো। এমনিতে শরীর খারাপ হয়েছে, এখন তো কিছু মুখে দিচ্ছে না। বুঝতে পারছি না কি করব। মা তো তাবিজ দিল, কই কিছুই হচ্ছে না। এইসব তাবিজে বিশ্বাস নেই আমার। আরেকজন শিশু বিশেষজ্ঞকে দেখালে ভালো হতো না? খবর নিয়ে আছে, একজন আছেন, ওনার কাছে কাল নিয়ে গেলে কেমন হয়? তাহলে তাই করো। আচ্ছা, টেনশন নিও না, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে আমার আম্মা। পরদিন ইরফান আর বেলি ইন্নিকে নিয়ে সেই ডক্টরের কাছে যান। ডক্টরও সব চেক আপ করে মেডিসিন দেয়, সব নতুন মেডিসিন দেয় তিনি। আশার আলো দেখতে পায় ইরফান আর বেলি। বেলি ডক্টরের কথা অনুযায়ী ইন্নিকে নিয়মিত সব মেডিসিন দিতে থাকে। কোনো রকম অনিয়ম করেনি সে তার সন্তানকে সুস্থ করতে। আর সময়ের সাথে সাথে আল্লাহর অশেষ রহমতে ইন্নি কিছুটা সুস্থ হয়ে ওঠে। পরীর মতো ইন্নি তখন আবার হাসতে থাকে, খেলতে থাকে। বাবাকে দেখলে মায়ের পেছনে গিয়ে লুকায়। ছোট ছোট পাগুলো দিয়ে হেঁটে হেঁটে ইরফানকে ছোঁয়ার চেষ্টা করা তার নিয়মিত রুটিন ছিল। মায়ের ওড়নার আড়ালে মুখ লুকিয়ে খিলখিল করে হাসতে থাকে ইন্নি। তার এই হাসির শব্দে প্রাণ ফিরে পায় ইরফান আর বেলি। ইরফান আর বেলি তাদের সর্বস্ব শক্তি দিয়ে তাদের ইন্নিকে আগলে রেখেছে। সারাক্ষণ ইন্নি আর ইন্নি, পুরো বাসা ইন্নিতেই মগ্ন থাকে। ইন্নি সুস্থ হওয়ার 1 সপ্তাহ পর ইরফান ইন্নি আর বেলিকে নিয়ে ঘুরতে বের হয়। ইন্নিকে নিয়ে বিনা টেনশনে ইরফান আর বেলি 2 হাতে সুখগুলো কুড়িয়ে নেয়। সেখানেই হঠাৎ করে রুবির সাথে দেখা হয়ে যায়। বেলি, ইরফান আর ছোট্ট ইন্নিকে দেখে স্তব্ধ হয়ে যায় রুবি। অত্যন্ত সহজভাবেই বুঝে যায় তাদের সাথে থাকা ছোট্ট বাচ্চাটা হয়তো ইরফান আর বেলি তাদেরই সন্তান। ইন্নি দেখতে এতটাই সুন্দর ছিল যে দেখবে সেই পাগল হয়ে যাবে, একবার অন্তত কোলে নিতে চাইবে। রুবিও তখন প্রেগনেন্সির 6 মাস চলছিল তার। নিজে এক নারী হয়ে অতীতে আরেক নারীকে অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু বেলি কখনো কিছুই বলেনি রুবিকে। সেই দিক থেকে রুবি কৃতজ্ঞ বেলির কাছে। ইন্নিকে দেখে রুবি আর নিজেকে আটকে রাখতে পারেনি। ততক্ষণে ইরফানকে প্রশ্ন করে বসে সে, এটা তোমার মেয়ে ইরফান? তখন ইরফানও একটু অবজ্ঞার স্বরে জবাব দেয়, হ্যাঁ, আমাদের বেলির সন্তান। ইনি তখন বেলির কোল থেকে টুকুর টুকুর করে রুবিকে দেখছিল। পিঙ্ক কালারের ফ্ল্যাপি ফ্রক পরে মাথায় পিঙ্ক কালারের 2টো ক্লিপ দিয়ে একটা পরীর মতো দেখাচ্ছিল ইন্নিকে। রুবি তখন একটা আবদার ছুঁড়ে মারে ইরফানের দিকে, আমি কি একটু কোলে নিতে পারি ওকে? না, খবরদার না, আমার সন্তানের আশেপাশেও আসবে না তুমি। ইরফান? রুবিকে এইভাবে বলে ভালো করেনি ইরফান, এটা বেলির ধারণা। তখন বেলি ইরফানকে বলে ইন্নিকে রুবির কোলে দেয়। রুবির কোলে গিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে ইন্নি। রুবি এক নাগারে অনেকগুলো চুমু দেয় ইন্নিকে। অচেনা বলে ঠোঁট ফুলিয়ে ফাঁপিয়ে কেঁদে দেয় ইন্নি। পরে বেলি বলে, মা, এটা আন্টি, কাঁদে না মা। এদিকে ইরফানের খুব বিরক্ত লাগছিল, তবু বেলির জন্য চুপ করেছিল সে। সেখান থেকেই ইন্নির প্রতি রুবির একটা টান চলে আসে। ইন্নিকে বেলির কোলে দিয়ে রুবি সেখান থেকে চলে যায়। কিছু কিছু সম্পর্ক থাকে যা হয়তো ভেঙে গিয়ে শুধরে যায়। যদি মানুষগুলোর ভালো হয় তাহলে সেই সম্পর্কটা ভেঙে যাওয়াই উত্তম। যেমনটা ইরফান আর রুবি, হয়তো তাদের সম্পর্কটা ততটুকুই ছিল যতটুকু তারা ভোগ করেছিল।
সেদিনের মতো তারা ঘুরে বাসায় চলে আসে। বাসায় এসে ইন্নি মিনুর দিকে হাত বাড়ায়। তার এখন মিনুর কোলে চড়ার শখ হয়েছে। মিনুও কোলে তুলে নেয় ইন্নিকে। মা আমার কোলে আইতে চাই। কি গো মা, আজকে কতখানি ঘুরছেন? মিনুর কাছে ইন্নিকে দিয়ে ইরফান আর বেলির রুমে যায়। সেদিন বেলিকে অন্যরকম লাগছিল। এক বাচ্চার মা হয়ে যেন রূপ তার আরো বেড়ে গেছে। বেলিকে একটু একা ভাবে নিজের করে পেতে ইচ্ছে হচ্ছিল ইরফানের। রুমে ঢুকেই বেলিকে জড়িয়ে নেয় ইরফান। নিজেদের মাঝে একটু একাকিত্বের প্রয়োজনও আছে। তা নিজেদের মাঝে হালকা কোয়ালিটি টাইমটাও স্পেন্ড হয়ে যায়। এই ইরফান এখন অনেক বদলে গেছে। এই ইরফানের দুনিয়া একদিকে, আর তার বেলি এবং ইন্নি একদিকে। খুব ভালোবাসে এই দুইটা মানুষকে সে। সুখের অন্ত ছিল না এখানে। কিন্তু গ্রহণ লাগে পরদিন সন্ধ্যায়। রাতে ইন্নিকে খাইয়ে দুজনে মিলে ইন্নিকে নিয়ে খেলা করে, ইন্নিকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু কে জেনেছিল এই ঘুমটাই আর তার শেষ ঘুম ছিল। রাতের পর আর চোখ খুলে না পিচ্চি পরীটা। পরদিন প্রায় 9টা বেজে যায়। ইরফানের অফিস যাওয়ার টাইম হয়ে যায়, কিন্তু তখনও ইন্নি ওঠেনি ঘুম থেকে। তারা ভেবেছিল হয়তো এইভাবেই ঘুমিয়ে আছে তাদের ছোট্ট পরী। কিন্তু ছোট্ট পরীর ভেতরের প্রাণটা যে আর নেই, সেদিকে নজর দেয়নি কেউই। ইরফানকে নাস্তা করতে দিয়ে বেলি ইন্নির কাছে যায়। গিয়ে ইন্নিকে মা বলে জড়িয়ে ধরতেই বেলি শিউরে ওঠে। ততক্ষণে ইন্নির ছোট শরীরটা একদম ঠান্ডা বরফ হয়ে আছে। বেলি কয়েকবার মা মা করে ডাকে, আর তারপর নাকের কাছে হাত দিতেই দেখে তার ছোট্ট পরীর নিঃশ্বাস আর পড়ছে না। বেলি আর নিজেকে ঠিক রাখতে পারে নাই, এক চিৎকার দিয়ে উঠে ইন্নি বলে। সেখানে অজ্ঞান হয়ে যায় বেলি। ইরফান খাবার ফেলে দৌড়ে আসে রুমে, তার সাথে মিনুও। বেলিকে অজ্ঞান অবস্থায় দেখে ইরফানের বুকে এক কামড় পড়ে যায়। সে কাকে ধরবে কি করবে বুঝে উঠতে পারে না। মিনু তখন দৌড়ে গিয়ে ইন্নিকে ধরে। ইন্নিকে অনেক ডাকে, কিন্তু ছোট জানটা সেভাবেই পড়ে থাকে। মিনুও মা বলে এক চিৎকার দেয়। ইরফান যেন দিশেহারা, কি করবে না করবে। পুরুষ মানুষ খুব কম কাঁদে, কিন্তু যখন কাঁদে তখন বুক ফাটিয়ে কাঁদে। মাথায় বুদ্ধি করে ডক্টরকে ফোন দেয় সে। প্রায় আধ ঘন্টা পর ডক্টর আসে। পাশের ফার্মাসির এক লোকও আসে। ডক্টর এসে ইন্নিকে মৃত ঘোষণা করে দেয়, আর বেলিকে দেখে বলে শকটের জন্য সেন্সলেস হয়ে গেছে। ইন্নির মৃত্যুর খবর পেয়ে ইরফানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কাল রাতেও তো তারা দুজন মিলে ইন্নির সাথে খেলা করল, দুজন মিলে ঘুম পাড়িয়ে দিয়েছে। ইরফান পুরো পাগল হয়ে গেছে। মুহূর্তের মাঝে ইরফানের চারপাশ অন্ধকার হয়ে যায়। মিনুর বুক ফাটা কান্না। ইন্নির নিথর শরীরটা বিছানায় সেইভাবেই পড়ে আছে। দুপাশে ছোট ছোট বালিশ দিয়ে মাঝে পুতুলের মতো ঘুমিয়ে আছে ছোট্ট পরীটা। বেলি জ্ঞান ফেরার পর ইন্নিকে বুকের মধ্যে শক্ত করে ধরে রেখেছে। পুরো পাগল পাগল করছিল। ইরফানকে এ অবস্থায় ভেঙে পড়লে হবে না, শক্ত থেকে সবটা সামলাতে হবে তাকে। ইরফান ছুটি নিয়ে বাড়িতেও ফোন করে বলে দিয়েছি ইরফান ইন্নিকে তার দাদার বাড়িতে শায়িত করা হবে। এদিকে সব সামলে নিয়ে ঢাকা থেকে বেলি, মিনু আর ইন্নির লাশ নিয়ে রওনা দেয় ইরফান। বাড়িতে বেলির মায়ের আহাজারি আর ইরফানের বাবার হাহাকার পড়ে যায়। জার্নি শেষ করে অবশেষে বাড়িতে এসে পৌঁছায় ইরফান। গাড়িতেও বেলি ইন্নিকে বুকে চেপে ধরে রাখে। নিজের কাছ থেকে একটুও আলাদা করেনি নিজের সন্তানকে বেলি। যে কান্না করে নাই সেও ইন্নিকে দেখে কান্না করেছে। ইন্নি ছিলই এত সুন্দর। বেলির কোল থেকে জোর করে নিয়ে যাওয়া হয় ইন্নিকে তার কোল থেকে নিয়ে যাওয়ার পর আরো একবার অজ্ঞান হয়ে যায় বেলি। ইরফান তখনও মূর্তির মতোই ছিল। অন্যদিকে ইন্নির জন্য কবর তৈরি করে রাখা হয়। দাদা নিজে দাঁড়িয়ে থেকে নাতনির কবর করিয়েছেন। বেলির কপালে সুখ আসলেও সন্তান সুখ সয়নি। ইন্নি তাকে ছেড়ে চলে গেছে, সে মানতেই পারেনি। তার সন্তান আর নেই, সে মানতে পারেনি। খাটে করে নিয়ে যাওয়ার সময় খাট ধরে রাখে বেলি। ইরফানের পা পর্যন্ত ধরে, শ্বশুরের পা ধরে বসে থাকে। সেদিন সমস্ত লাজ লজ্জা বিসর্জন দিয়ে সমস্ত পুরুষের সামনে মাথার কাপড় ছাড়া খাট ধরে রাখে বেলি। তখন বেলির মুখে শুধু একটাই কথা, আমার ইন্নিকে নিয়ে না, আপনাদের পায়ে ধরে আমি। ইরফানের বুকে জড়িয়ে ধরে একবার, আবার পা জড়িয়ে ধরে রাখে সে। তোমার দুইটা পায়ে ধরি, ওকে নিও না। তুমি এত নিষ্ঠুর কিভাবে হও? ও তো তোমারও মেয়ে। নিও না। ও বাবা, ওরে নিয়েন না বাবা, আমি আপনার পায়ে ধরি বাবা। আমার ইন্নি, আমার মা,
ওরে নিয়ে দেন না, ওরে নিয়ে দেন না বাবা। সন্তানহারা পাগল বেলিকে তখন কেউই সামলাতে পারেনি। ইরফান তখন নিজের বুকে নিয়ে নেয় বেলিকে, তারপর ইশারা দিয়ে দেয় খাট থেকে নিয়ে যাওয়ার জন্য। তারপর ইরফান বেলিকে অন্যদের কাছে দিয়ে কবরের কাছে চলে যায়। কবরে নেমে নিজ হাতে নিজের সন্তানকে কবরে শুইয়ে দেয় ইরফান। সেদিন আর কেউই বেলিকে আটকে রাখতে পারেনি। নিজের হাতে নিজের চুল টেনে ছিঁড়েছে সে। ইরফানকে দেখে ইরফানের বুকে হুমড়ি খেয়ে পড়েছে বেলি। আমার মেয়েকে এনে দাও, এনে দাও আমার মেয়েকে, এক্ষুনি এনে দাও। বেলির এমন পাগলামি দেখে ইরফান নিজের বুকে পাথর রেখে বেলিকে বুঝায় যে এমনি আর নেই। তবু শোনেনি বেলি। সহ্য করতে পারেনি ইরফান। টানতে টানতে গোরস্থানের কাছে নিয়ে যায় বেশি বেলিকে। হাত দিয়ে দেখায় তাদের ছোট্ট পরীর কবর। ওই যে দেখো, দেখো ভালো করে, ওইখানে ঘুমিয়ে আছে আমাদের ইন্দি। ও আর নেই, নেই। ও কেন বুঝতে চাও না? আমার এই হাতে, হ্যাঁ হ্যাঁ, এই হাতে আমি ওকে শুইয়ে দিয়েছি এইখানে। কেন বুঝছো না? এইটুকু শরীরটা কাপড়ে মুড়ে রেখে এসেছি সারা জীবনের জন্য ওকে। বেলি আর শুনতে পারেনি ইরফানের কথাগুলো। কষে এক থাপ্পড় মেরে দেয় ইরফানের গালে। সেদিন গ্রামের অনেকেই বেলির পাগলামি দেখেছিল। সবাই দেখেছে বেলি আর নিজের মাঝে নেই। এই শোকের মাধ্যমে শেষ করে প্রায় এক সপ্তাহ পর বেলিকে নিয়ে ঢাকা ফিরে ইরফান। মিতু তো সাথেই ছিল, তাদের সাথে বেলির মাও আসে। কারণ বেলিকে সামলানো ইরফান অথবা মিতুর একার পক্ষে সম্ভব না, তাই বেলির মাকেও নেওয়া হয়। ঢাকায় ফিরে বাসার আনাচে কানাচে ইন্নিকে খুঁজত বেলি। ইন্নির বালিশ, ইন্নির জামা কাপড়গুলো নাকের কাছে ইন্নির শরীরের ঘ্রাণ নিত বেলি। আর রাতে ইরফানকে জড়িয়ে ধরে আবল তাবল বলতো। আস্তে আস্তে বেলির মানসিক রোগ দেখা দেয়। ইরফান ঠিক করে এই বাসা ছেড়ে দেবে, কারণ বেলি এখানে থাকলে আরো পাগল হয়ে যাবে। এক জীবনে পিতৃশোক আর সন্তান শোক পেয়ে বেলি আপনা আপনি ঝরে গেছে। হ্যাঁ, ইরফানের বেলি ফুল ঝরে গেছে। এই ঘটনার 1 মাসের মাথাতেই ইরফান বাসা চেঞ্জ করে বাড়িধারায় চলে আসে। দিন যেতে থাকে আর বেলির পাগলামি বাড়তে থাকে। এরই মাঝে একদিন রুবি নিজ থেকে ইরফানের সাথে যোগাযোগ করে। ইরফানের সাথে যোগাযোগ করে সব শুনে হতবাক হয়ে যায় রুবি। বিশ্বাসে আনতে পারেনি সে। যেই পরীকে সে কোলে নিয়েছে সেই পরীটা আর নেই। মাস ঘুরতে থাকে, সময় যেতে থাকে, কিন্তু বেলির উন্নতি হয় না, আরো অবনতির দিকে যাচ্ছে। বেলিকেও ডক্টর দেখানো হয়। সবার একই কথা, সে মানতেই পারছে না তার সন্তান মারা গেছে। সেই সন্তান শোকে নিজের সব খুইয়ে ফেলেছে। একরকম মানসিক রোগে ভুগছে সে। অন্যদিকে রুবির কোল জোরে এক ছেলে আসে, যার নাম রাখা হয় মেহরাব। দুজনের মাঝে ভালোবাসাটা ফিকে পড়ে যায়। প্রতিটা দিন বহু কষ্টে বার করত ইরফান। অসুস্থ বেলিকে সামলাতে আর পারছিল না সে। মিনুর বাবার অবস্থা খারাপ থাকায় সেও এখানকার সব মায়া ত্যাগ করে নিজ গ্রামে ফিরে যায়। একদিন রাতে বেলি নিচ থেকে ইরফানকে জড়িয়ে ধরে। আমার ইন্নি চাই, ইন্নিকে এত ডাকি, আসে না কেন আমার কাছে? কেন আসে না বলতে পারো? ইন্নি আছে, তোমার কাছে আছে। তুমিও আমায় ভালোবাসো না, আর তুমিও বদলে গেছো। আমি বদলে যাইনি বেলি। আমায় একটু ভালোবাসবা, ঠিক আগের মতো। তুমি চাও আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ, তবে তাড়াতাড়ি ভালোবাসবা। ইন্নি না হয় চলে আসবে, একটু ভালোবাসো না আমাকে। চোখের পানি মুছে বর্তমানে ফিরে আসে ইরফান। ইরফান চেয়ে আছে বেলির দিকে। বেলি শান্ত হয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ করে ইরফানের নজর যায় বেলির পেটে। সেদিন রাতে তাদের দুজনের মিলনের ফসল আজ বেলির পেটে। হয়তো আবারও আরেক ইন্নির জন্ম হবে এই গর্ভ থেকে। খারাপ লাগছিল রুবির জন্য। তখনকার ফোনটাও রুবিরই ছিল। গত কয়েকদিন আগে স্বামীকে বলে বেলিকে দেখতে এসেছিল সে। তার সাথে 6 মাস বয়সী মেহরাবকেও নিয়ে এসেছে। কিন্তু বেলি মেহরাবকে দেখি ইন্নি ভেবে নিয়ে নেয়। রুবির কোল থেকে নিয়ে নেয় সে বাচ্চাকে। অনেক কষ্টে 3 জন মিলে বাচ্চাকে তার কাছ থেকে ছুটিয়ে রুবির কোলে দেয়। যদিও এই রুবি আর আগের রুবি নেই। আল্লাহবাক চাইলে কি না হয়, শয়তানও ভালো হয়ে যায়। রুবিও ভালো হয়ে গেছে। আজ যেন ইরফানের চোখের পানি থামছেই না। আগামীকাল ইন্নির 2য় জন্মদিন। বেঁচে থাকলে হয়তো সারা ঘর মাতিয়ে রাখত। বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায় ইরফান। আজ তার নজর আকাশের দিকে। আকাশের বুকে খোঁজার চেষ্টা করছে তার ছোট্ট পরীকে। তখন অজান্তেই নিজের মুখ থেকে বেরিয়ে যায় কিছু কথা। আমার বেলি ফুল আজ ঝরে গেছে। আমার চোখের সামনে সে ফুল ঝরে গেছে। আমি চাইলেও তাকে সতেজ করতে পারছি না। আমি হেরে গেলাম। আমার অনুভূতিগুলোও হেরে গেছে। আমার আশ্বাসটাও হেরে গেছে। মাঝ থেকে অভিমানগুলো জিতে গেছে। ভালোবাসা নামের ছোট খেলায় আজ আমি হেরে যাওয়া খেলোয়াড়।
আমার এই জন্মের করা পাপের ফল আমি এই জন্মতেই পেলাম। আমার সন্তান যাকে আমি হারিয়ে ফেলেছি, আমার বেলি ফুল যাকে আমি হারিয়ে ফেলেছি, যে আজ বেঁচে থেকেও মৃত, যে আজ দুনিয়া বোঝে না। আল্লাহ আমায় কেন নিল না? আমায় নিয়ে আমার সেই ছোট্ট আম্মাজানটাকে কেন বাঁচিয়ে রাখলে না? কিছু আর্তনাদ চাপা হয়, কিছু কান্না বুক ফাটা হয়। বারান্দায় হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে ইরফান কাঁদছে। যে কান্না আল্লাহর কান অব্দি পৌঁছাচ্ছে কিনা তারা জানা নেই। হয়তো জীবন এটাই হয়, হয়তো হয়তো নিজ কৃতকর্মের ফল এভাবেই ভোগ করতে হয়। জীবন পাতায় চোখ দিয়ে ভালোবাসা আপন করে চলে যেতে পারলে ক্ষতি কোথায়? নিজের পাপের ফল যখন নিজেকেই ভোগ করতে হয়, তখন সবকিছু উল্টে যায় হেদায়। আর এভাবেই কিছু ফুল ছড়ে যায়, আর এইভাবেই হয়তো থেকে যায় মুকুল, আর এইভাবেই হয়তো প্রত্যেক বেলি হয়ে যায় ঝরে যাওয়া বেলি ফুল।